আমরা আমরা ইন্টিগ্রেশন শুরু করব। তো আমি আজকে বলছিলাম যে আজকে আমি ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্টটা করাবো। সেকেন্ড পার্টটা মিন্স হলো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো অ্যালজেব্রিক পার্টটা, হ্যাঁ, যে বীজগাণিতিক যে পার্টটা আছে সেই পার্টটা আমরা আজকে দেখবো। তার এর পরের দিনে আমরা ত্রিকোণমিতি, তারপরের দিনে এক্সপোনেনশিয়াল দেখবো। হ্যাঁ, অ্যালজেব্রিক ফর্মটা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। অ্যালজেব্রিক মানে কি? বীজগাণিতিক। হ্যাঁ, বীজগাণিতিক যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। যে বীজগাণিতিক যে রাশিগুলো আছে এই রাশিগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তো তার আগে আমি একটু গতদিনের একটা কথা বলছিলাম যে ইন্টিগ্রেশনে যারে তারে এক্স ধরা যায় না। ইন্টিগ্রেশনে আমরা কারে এক্স ধরতে পারবো আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম। ইন্টিগ্রেশনে যদি আমরা ইন্টিগ্রেশন যদি কোনো একটা ফাংশনের ডি এক্স এক্স এর সাপেক্ষে করি, তাহলে বলেছিলাম কি এই এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, অথবা কোনো কনস্ট্যান্ট ভাগ আকারে থাকে, অথবা কোনো কনস্ট্যান্ট যোগ আকারে থাকে, অথবা কোনো কনস্ট্যান্ট বিয়োগ আকারে, অথবা কোনো কনস্ট্যান্ট একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে। জি ভাইয়া। আচ্ছা, এখানে অবশ্যই মনে রাখতে হবে এখানে এক্স এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, তো এখানে এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকবে। এখানে রুট এক্স থাকলেও কিন্তু হবে না, এখানে কিন্তু এক্স স্কোয়ার থাকলেও হবে না। এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর আজকে আমরা কতগুলো একটু ফর্মুলা দেখে নিই অঙ্কে যাওয়ার আগে। আমরা ফর্মুলাগুলো একটু দেখব। সেটা হচ্ছে এরকম, আমরা জানি যে ডিএক্স ডিভাইডেড বাই যদি কখনো আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, তাহলে এটাকে করলে হয় ট্যান ইনভার্স এক্স, এটা আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস সি হবে। কিন্তু যদি কখনো দেখো যে এখানে এ 1 না থেকে এখানে এ থাকে, তাহলে আমরা কি করি? ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা কত আমরা লিখি? 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এটা লিখি আমরা, ঠিক না? জি আমাকে কি ভাইয়া। এই প্রুফটা করে দিতে পারবা যে এখান থেকে যে ভাইয়া এই প্রুফটা আসলো, এখান থেকে কিন্তু আলটিমেটলি এই প্রুফটা আসছে, আমাকে কি কেউ করে দিতে পারবা এখান থেকে এই প্রুফটা? আমি একটা প্রুফ দেখাবো, এটার প্রুফ দেখাবো, এরপরের গুলোর প্রুফ দেখাবো না, এগুলো নর্মালি ধরে নেবা যে এগুলো ওরকমই হয়। ওরকমই হয় মানে তুমি বাসায় ট্রাই করবা, তাইলেই হবে। দেখো আমি এখান থেকে এখানে যাব, কিভাবে যাই দেখো একটু, তোমার সিস্টেম বুঝলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আমি জানি যে উপরে কিচ্ছু নাই, কিন্তু নিচে এখানে 1 যদি থাকে, 1 প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে আমরা এইটা ছিল ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল আমাদের। হ্যাঁ, এখান থেকে আমি এই ফর্মুলা ইউজ করে যাব। তাহলে দেখো তো দেখি এই ফর্মুলার সাথে যদি এটাকে কম্পেয়ার করো তাহলে কি দেখতে পাচ্ছ? এখানে 1 আছে, ঠিক কি না? কিন্তু এখানে আছে এ স্কোয়ার, তাহলে আমার টার্গেট কি এই জায়গাটা 1 বানানো। এখানে আমি 1 বানানোর ট্রাই করবো, তাইলেই হবে। এখানে যদি 1 বানাইতে চাই তাহলে কি করতে হবে? এখান থেকে এ স্কোয়ার কমন নিতে হবে। এ স্কোয়ার যদি কমন নাও তাহলে কত চলে আসবে? দেখো এখানে চলে আসবে 1, আর এখানে থাকবে কত? এক্স বাই এ হোল স্কোয়ার। একবার লেখা যায় কিনা আমাকে একটু বলো তো কেউ। স্যার আরেকবার বুঝাইলে ভালো হয়। আরেকবার বুঝাবো। আমি যেটা করব, আমি এই এই জিনিসটা প্রুফ করতেছি যে এই যে 1 বাই কি বলে এ স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান এটা যে হয়, এইটা আমি আসবো এই সূত্রটা ইউজ করে। এটা তো ফর্মুলা, এই ফর্মুলা, এটা যে ফর্মুলা, এটা কি জানো তুমি? এটা কি জি জানো কিনা স্যার। এটা আগে বলো। এটা এটা কোত্থেকে জি আসছে? স্যার। এটা এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। আমরা যেটা জানতাম যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, এক্স। tan ইনভার্স এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে চলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি এটা আসে, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে tan ইনভার্স এক্স পাবা। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান চলে আসবে tan ইনভার্স এক্স। এটা হচ্ছে ফর্মুলা আর কি। হ্যাঁ, তো আমি এই জায়গাটা থেকে এই যে এটার যে ফর্মুলা এটা আসে, এটা আমি প্রুফ করে দেখাচ্ছি। এই জন্য আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা এই ফর্মুলা ইউজ করার জন্য এই ফরম্যাটে আমরা সাজাবো। এই ফরম্যাটের এখানে 1 ছিল, তাহলে আমরা এই জায়গাটাতে 1 নিয়ে আসার ট্রাই করব। এখানে 1 নিয়ে আসার জন্য আমরা কি করব? এ স্কোয়ারটা আমরা কমন নিলাম। হ্যাঁ, এর নিচ থেকে স্কোয়ার কমন নিলাম। কমন মানে আসলে ভাগ করে দেওয়া। তাহলে এখান থেকে যদি স্কোয়ার কমন নাও তাহলে এখানে 1 চলে আসবে আর এক্স এর নিচে এ চলে যাবে। এখন তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, এখন আসো। তাহলে 1 বাই স্কোয়ার ছিল। এখন মনে হয় এখানে কি দেখো তো দেখি এটা কি ফরম্যাটে হয়ে গেছে কিনা? ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই এক্স বাই এ কে কি আমি মনে মনে এক্স ধরতে পারি কিনা? অবশ্যই ধরতে পারি, কারণ আমরা জানি এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে তাহলে ওই যে জায়গাটাকে আমি এক্স ধরতে পারবো। তাহলে এটাকে আমরা এক্স ধরতে পারি। তাহলে কি ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স মানে কত ছিল এটা? এক্স মানে কত বলো তো দেখি? এক্স বাই এ, ঠিক কিনা? ওকে, কিন্তু তারপরে আরেকটা কাজ করতে হবে, এই যে এটাকে যে এক্স ধরছিলা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসে? 1 বাই এ। ডিফারেন্সিয়েশন করলে যা আসবে তার উল্টা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে।
তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/a, তার উল্টা হচ্ছে a দ্বারা গুণ করতে হবে প্লাস c। এটা বুঝছো কিনা আমাকে কেউ একটু বলো। এটাকে আমি এক্স ধরে নিছি প্রথম, এটা তো ছিলই। তাহলে 1 + x² এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x। তারপরে যেটাকে এক্স ধরছি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে? 1/a চলে আসবে, তার উল্টা দিয়ে গুণ করতে হবে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। এখন এখান থেকে a আর a কাটা চলে যায়, তাহলে এখান থেকে চলে আসে 1/a tan ইনভার্স x/a। বুঝছো কিনা এটা ফর্মুলা? এটা হ্যাঁ, এটার ফর্মুলা এটা। সিমিলারলি তুমি সাইন ইনভার্সের ফর্মুলাটাও এইভাবে ইউজ করতে পারো। সাইন ইনভার্সের যে ফর্মুলাটা ছিল √1 - x², এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স x। তো সিমিলারলি যদি কখনো এরকম দেখো dx ডিভাইডেড বাই, এখানে 1 না থেকে যদি √a² - x² দেখো, তাহলে এখানে চলে আসবে শুধু সাইন ইনভার্স x/a। এখানে কিন্তু 1/a চলে আসবে না। এখানে কিন্তু কি আসবে না বলো তো দেখি? এই জায়গাটাতে যেমন 1/a আসছিল, এই জায়গাটাতে কিন্তু 1/a আসবে না, এখানে কিচ্ছু আসবে না, শুধু সাইন ইনভার্স x/a আসবে। কেন এটা হলো? খুবই সিম্পল, দেখো এটাও সিমিলার ভাবে আমি করি একটু। যে dx ডিভাইডেড বাই a² - x² ছিল, আমি কি করব এখানে 1 বানাবো। তাহলে 1 বানানোর জন্য কি করতে হবে? তাহলে এই রুটের মধ্যে a² কে কমন নিতে হবে। কমন নিলে কত চলে আসে? 1 - x/a²। তাহলে এই স্কোয়ারটা ছিল, এটাকে যদি তুমি রুটের বাইরে নিয়ে যেতে চাও তাহলে সেটা a হয়ে যাবে। এটাকে আমি বাইরে নিয়ে নিলাম একদম। আর এখানে থাকবে √1 - x²। x মানে হচ্ছে x/a তারপরে স্কোয়ার। আমরা এর ফর্মুলা লিখতে পারি 1/a, আর √1 - এটা পুরোটাকে আমরা x ধরতে পারি। √1 - x² ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x। সাইন ইনভার্স x, কিন্তু পরে আবার কি করতে হবে? এই যে x/a কে x ধরছো, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1/a, তার উল্টা দিয়ে গুণ করতে হবে। এটা আমি সামনে লিখলাম প্লাস c। দেখো এ কাটা চলে যায়, শুধু কিন্তু সাইন ইনভার্স x/a থাকে। বুঝতে পেরেছো? আমি এই ফর্মুলাগুলো একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ ফর্মুলাগুলো আজকে আমাদের অঙ্কে লাগবে। দেখো আমরা ফর্মুলাগুলো একটু লিখি। dx ডিভাইডেড বাই, আগে প্লাসের ফর্মুলাটা বলি, a² + x² যদি নিচে থাকে তাহলে এটার ফর্মুলা হচ্ছে 1/a, এটা tan ইনভার্সের ফর্মুলা, tan ইনভার্স x/a। যদি নিচেই থাকে ঠিক আছে, কিন্তু প্লাস দিয়ে থাকলো না, মাইনাস দিয়ে থাকলো। মাইনাস দিয়ে থাকলে কিন্তু দুইটা হতে পারে, একটা এ সামনে থাকতে পারে, আবার এক্স সামনে থাকতে পারে। আমি এ সামনে যদি হয় তাহলে এটাকে করলে আসবে 1/2a লন, এ সামনে থাকলে a + x উপরে থাকবে, হ্যাঁ, ডিভাইডেড বাই a - x। এগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক করা যাবে না। আর লনের মাঝখানে সবসময় মডুলাস বসে, এটা একটু মনে রাখবা, কারণ লনের পরে তো কোনো নেগেটিভ জিনিস বসে না। আর যদি এখানে a² - x² না থেকে x² - a² থাকে, তাহলে কত আসবে? ফর্মুলা সেম, 1/2a লন, এক্স যদি সামনে থাকে তাহলে x - a উপরে থাকবে, আর x + a নিচে থাকবে। এটা একটু ভালো করে মনে রাখবা। 1/2a তো থাকবেই, মাইনাস দুইটার জন্য a সামনে থাকলে a + x উপরে, a - x নিচে, x সামনে থাকলে x - a উপরে, x সামনে থাকলে x - a উপরে, x + a নিচে। এটা গেল আমাদের নর্মাল। এখন তো ভাই আমাদের এরকমও তো হতে পারে যে ভাইয়া আমার এই নিচে জিনিসগুলো আছে ঠিক আছে, এগুলো তো রুটের মধ্যেও থাকতে পারে। তো রুটের মধ্যে যদি কখনো থাকে তাহলে রুটের মধ্যে একটা হচ্ছে a² - x², মাইনাসের ফর্মুলা যেটা, এটা সাইন ইনভার্সের ফর্মুলার মতো, 1 - x² এর মতো। তো এটাকে আমরা সাইন ইনভার্স x/a লিখতে পারি। আরো কিন্তু দুইটা হতে পারে রুটের মধ্যে, দেখো রুটের মধ্যে আর দুইটা কি হতে পারে, একটা হচ্ছে প্লাসের হতে পারে। প্লাসেরটা যদি হয় এটাকে জাস্ট এটা লিখবা লন x প্লাস, এই রুটের মধ্যে যেটা আছে সেটা, লন x প্লাস রুটের মধ্যে যেটা আছে সেটা, প্লাস c। আর √x² - a² যদি হয় তাইলেও ফর্মুলা একই রকম। এই দুটো ফর্মুলা একই রকম, লন x প্লাস ভিতরে যা আছে তাই, ভিতরে যা আছে তাই। তাহলে রুটের মধ্যে তিনটার জন্য আমরা কিরকম জিনিস দেখতেছি? যদি মাইনাসের জন্য এ সামনে থাকে তাহলে সেটা সাইন ইনভার্সের ফর্মুলা, আর রুটের মধ্যে যদি প্লাসেরটা থাকে তাহলে তো লন x প্লাস সামথিং, মাইনাসের কিন্তু x সামনে থাকলে x প্লাস সামথিং। আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, ট্যানের ফর্মুলা আর সাইনের ফর্মুলা এই দুটা গুলানো যাবে না। ট্যানের ফর্মুলাতে সামনে 1/a আছে, সাইনের ফর্মুলাতে কিন্তু 1/a সামনে নাই। আমরা ক্লিয়ার কিনা এটা বলো? এই 6টা ফর্মুলা মনে থাকবে?
ভাইয়া উল্টাপাল্টা হয়ে যায়। উল্টাপাল্টা হয়ে যায়, এই যে অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। যদি উল্টাপাল্টা হয় তাহলে আপাতত এই চারটা মনে রাখবা, যাদের উল্টাপাল্টা হয় তারা আপাতত এই চারটা মনে রাখার ট্রাই করবা। নিচের দুইটা মনে না রাখতে পারলেও সমস্যা নাই, কারণ এগুলো খুব একটা বেশি কাজে লাগে না, এগুলো ওই ভবিষ্যতে তোমরা যখন অ্যাডমিশন দিবে তখন কাজে লাগতে পারে। বাট আপাতত অঙ্ক করার জন্য এই চারটা আমার লাগবে। এই চারটার কথা আমি আরেকটু বলে দিই। দেখো এই তিনটা উপরে রুট ছাড়া যে তিনটা প্লাস যদি থাকে তাহলে tan এর ফর্মুলা 1/a tan ইনভার্স x/a প্লাস c হবে একটা। আর মাইনাসের জন্য দুইটা থাকে, একটা a সামনে আর একটা x সামনে। a সামনে থাকলে 1/2 ln a প্লাস x উপরে a মাইনাস x নিচে, আর x সামনে থাকলে x মাইনাস a উপরে x প্লাস a নিচে। এটা তো খুবই সিম্পল, অঙ্ক করলে বুঝবা। আর এটার জন্য তো রুট ওভার স্কয়ার মাইনাস x স্কয়ার sin ইনভার্স x/a, কিন্তু এখানে 1/a টা নাই। ক্লিয়ার? আর কয়েকটা ফর্মুলা একটু আমাদের লাগবে, আর কয়টা ফর্মুলা একটু লাগবে। একটা হচ্ছে এটা, নিচে যদি ফাংশন থাকে এবং উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, নিচে যদি একটা ফাংশন থাকে উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, তাহলে এটাকে লেখা যায় লন অফ ফাংশন। লন অফ কি? ফাংশন প্লাস সি, এটা লেখা যায়। এটা আমাকে কেউ বলতে পারবে এটা কিভাবে লেখা যায়? এটা প্রুফটা কি আমাকে বলতে পারবা, এটা কেমনে আসলো? উপরে ডি অফ এফ লেখা যায় এটা থেকে। মানে খুবই সিম্পল, আমরা দেখতে পাচ্ছি কি এই এটা হচ্ছে ওই যে গত দিনের পড়া যেটা আমাদের ছিল প্রতিস্থাপনে জেড ধরে করা। এই ফাংশনটাকে যদি আমরা জেড ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু ডিএক্স সহ উপরেরটা পাওয়া যাচ্ছে। দেখো এখানে কিন্তু ফাংশন দুইটা, একটা এফ এক্স আর একটা হচ্ছে এফ ড্যাশ এক্স। আমরা কি শিখে আসছি কাকে জেড ধরি? যাকে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স সহ আরেকটা পাওয়া যায়। তাহলে এই ফাংশনকে যদি আমি জেড ধরি, এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু ডিএক্স সহ আরেকটা পাওয়া যায়। এই গতদিনের ক্লাস কি যারা করছো তারা কি বুঝতেছো আমি কি বলতেছি? গতদিনের ক্লাস যারা করছো, যে জেড ধরার যে কাহিনীটা ছিল, যারা করো নাই অন্তত দেখে নিবা। আমি ওই যে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, আমি নতুন করে পেজ আর নতুন করে আবার চ্যানেল খুলছি, তো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগুলো সব নতুন করে সাজানো হয়েছে। তো আমি ওই লিঙ্ক দিব, তোমরা একটু দেখে নিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডদেরকে বইলো, আর অবশ্যই আমাকে এই যে ইয়াতে ফলো করো আর কি। যাই হোক, ওটা নিয়ে পরে কথা হবে। তো কাকে জেড ধরি? যাকে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স সহ আরেকটা পাওয়া যায়। তাহলে দেখো আমরা এটার ইন্টিগ্রেশন করতেছি। দেখো এফ এক্স উপরে ছিল হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে আমরা এখান থেকে কি করব এখন? জেড সমান সমান কাকে ধরবো? ফাংশনকে জেড ধরো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন যদি তুমি করো তাহলে কাকে পাবা? দেখো এফ ড্যাশ এক্স ডিএক্স পেয়ে যাবা। দেখো ডিএক্স সহ আরেকটা পুরোটার মান তুমি পেয়ে গেছো উপরেরটা। তাহলে ওই পুরোটাকে আমি লিখতে পারি কত? এফ জেড, আর নিচে এফ এক্স কে আমরা লিখতে পারি জেড। তাহলে সরি কি লিখলাম আমি, এটা ভুল কেন হলো? ওটা তো এফ জেড হবে না, ওটা হবে ডিজেড। এই যে দেখো এফ ড্যাশ এক্স ডিএক্স এর মান কত? ডিজেড। তাহলে আমরা জানি 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় লন জেড প্লাস সি, তার মানে লন এফ এক্স প্লাস সি। বুঝছো কিনা এটা বলো? তার মানে আমরা মনে রাখবো উপরে এফ ড্যাশ এক্স নিচে এফ এক্স যদি থাকে তাহলে এটাকে লেখা যায় লন এফ এক্স। ওকে, এটাকে লেখা যায় কি? লন এফ এক্স। এটা মনে রাখবো। আরেকটা মনে রাখবো যেটা এরকমই, সেটা হলো নিচে ফাংশন আছে কিন্তু এই ফাংশনটা আছে রুটের মধ্যে, ঠিক আছে? নিচে ফাংশন কিন্তু ফাংশনটা রুটের মধ্যে যদি থাকে আর উপরে যদি তার ডেরিভেটিভ থাকে, তাইলে এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে চলে আসবে 2 রুট এফ এক্স। এটা ওই যে রুট এফ এক্স এর ফর্মুলা যেটা, হ্যাঁ এটা কোথেকে আসছে? এটা আসছে যে এই ফর্মুলা থেকে, যে আমরা জানি না ডিডিএক্স অফ রুট এক্স 1/√x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 2√x প্লাস সি। এটাই আসছে এখান থেকে আসছে। 1/√x কে ডিফারেন্সিয়েশন করলে 2√x হয়, সেখান থেকে এই ফর্মুলাটা আসছে। তাহলে আমরা দুটো একটু আরবার বলে দিই কিভাবে মনে রাখবো। নিচে ফাংশন উপরে ডেরিভেটিভ, তাহলে লেখা যাবে লন অফ ফাংশন, লন অফ নিচেরটা। আর নিচে ফাংশন কিন্তু যদি সেটা রুটের মধ্যে থাকে, নিচে ফাংশন কিন্তু যদি সেটা রুটের মধ্যে থাকে, উপরে যদি ডেরিভেটিভ থাকে তাহলে হচ্ছে 2√f(x), 2√f(x). ওকে, আমরা এই ফর্মুলাগুলো কাজে লাগাই। এখন আমরা ম্যাথ করব। এই ফর্মুলাটাও কাজে দেবে অনেক, এই ফর্মুলাটাও কাজে দেবে অনেক, আর এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। এই চারটা ফর্মুলা অবশ্যই লাগবে। আমরা অঙ্ক করি এখন। দেখি আমরা টাইপ 1, আমি নর্মাল অঙ্কগুলো আগে দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আমি যদি এখন বলি যে 2x + 3 হোল স্কয়ার, এটার ইন্টিগ্রেশন করো, এটা ইন্টিগ্রেশন পারবা কিনা আমাকে কেউ একটু বলো তো। রিফাত, তুমি একটা স্কেচ দিয়েছো, হ্যাঁ থ্যাংক ইউ। তো এটার ইন্টিগ্রেশন কেউ পারবা কিনা আমাকে একটু জানাও।
জি ভাইয়া পারবো। কিভাবে করবো বলো তো দেখি। সূত্রে ভাঙায় নিব তারপর আচ্ছা ফর্মুলা। হ্যাঁ, তুমি একটা খুব ভালো কথা বলছো ভাইয়া, আমরা এটা সূত্রে ভাঙায় নিব, তারপরে আমরা নরমালি করতে পারবো, ঠিক কি না? তো এখন কথা হলো যে অনেকেই বলতেছো ভাই এটা সূত্র ভাঙায় করবো, তো করো দেখি কি হয়। আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা যদি ফেলাই তাহলে a স্কয়ার প্লাস 2ab 3 দুগুণ 6 দুগুণ 12x প্লাস b স্কয়ার, এটা আসবে তাই না? তারপরে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। দেখো কিভাবে ইন্টিগ্রেট করি। 4 কে আমি রাখবো, আর এক্স স্কয়ার কে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত চলে আসে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, অর্থাৎ পাওয়ার 1 বেড়ে যায়, আর নিচে কত আসে, পাওয়ার, ওই পাওয়ারটা নিচে চলে আসে। ডিফারেন্সিয়েশনে কিন্তু পাওয়ার 1 কমে যায় আর ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়, এগুলো মনে রাখবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ ওই পাওয়ারটা নিচে চলে আসে আর পাওয়ার 1 কমে যায়। আর ইন্টিগ্রেশনে কি হয়, ইন্টিগ্রেশনে হয় হচ্ছে পাওয়ার 1 বেড়ে যায় আর ওই বাড়া পাওয়ারটাই নিচে চলে আসে আর কি। হ্যাঁ, দুইটা কথা মনে রাখবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে মানে ইন্টিগ্রেশনের যখন হাই লেভেলের জিনিস করতে যাবা তখন এগুলো লাগবে। তো 4 এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে তাহলে কত চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, আবার 12, আর এক্স কে ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, আর প্লাস 9 ইনটু 9 এর সাথে 1 গুণ আকারে আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে কত আসে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো তো এক্স হবে প্লাস সি, তারপরে যা আসবে তাই, 4/3 এক্স কিউব প্লাস 12/2, 2 মানে হচ্ছে 6 এক্স স্কয়ার প্লাস 9x প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক কিনা বলো তো দেখি। ভাই 2x প্লাস 3 কে জেড ধরে করা যাবে না? আমি আসতেছি, ওইখানে আসতেছি। তো এটা আমরা এভাবে করলাম। হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলছো একটা। তো এখানে একটা কথা, আরেকটু কথা একটু বলে দিই, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু একটা ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করা যাবে না। কেউ কি আমাকে বলতে পারবা সেটা কখন? এন এর মান নিচে 1 জিরো আসছে। এন এর মান যখন -1 হবে তখন আমরা এটা ইউজ করতে পারবো না। এন এর মান -1 হলে কিন্তু এই ফর্মুলা ইউজ করা যাবে না, কারণ এন এর মান যদি -1 হয় তাহলে নিচে জিরো চলে আসবে। তাহলে এন এর মান -1 হলে আমরা কি অ্যাপ্লাই করব তখন? লন এর মানটা, লন এর ফর্মুলা ইউজ করব। সুন্দর, যে এক্স এর মান যদি এন এর মানটা যদি এখানে -1 হয়, -1 মানে তো আসলে 1/x, তখন আমরা কিন্তু ln x ফর্মুলা ইউজ করবো। যাই হোক, এটা তোমরা জানো অনেকেই। আচ্ছা, তো এই অঙ্কটা যে আমরা এইভাবে করলাম, আমরা তো এইভাবে না করেও করতে পারতাম ভাইয়া। আমরা তো যদি এই অঙ্কটা এইভাবে করতাম, দেখো 2x প্লাস 3 হোল স্কয়ার ছিল না, আমরা তো বলে আসছিলাম এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এক্স এর সাপেক্ষে। তাহলে এই এক্স এর সাথেই দেখো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আছে, তাহলে আমরা কি মনে মনে এটাকে এক্স ধরতে পারি কিনা, এই পুরোটাকে পারি কিনা জি বলো? ভাইয়া। তাহলে আমরা এই পুরোটাকে এক্স ধরে ফেলবো, তাহলে এক্স টু দি পাওয়ার 2 এর ফর্মুলা ইউজ করবো। এই পুরোটাকে এক্স ধরলাম, তাহলে কত চলে আসবে, তাহলে 2x প্লাস 3, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তারপরে আরেকটা কাজ করতে হবে, এই যে 2x প্লাস 3 ছিল এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে, 2 ইন্টু 0 মানে 2 ইন্টু 1 প্লাস 0, তার মানে 2 চলে আসবে, তার উল্টা দিয়ে গুণ করে দিতে হবে, প্লাস সি। বুঝছো কিনা এটা বলো? এটাকে ডিফারেন্সিয়েশন করে আসবে 2, তার উল্টা দিয়ে গুণ করে দিতে হবে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। যেটাকে মনে মনে তুমি x ধরে নিবা, সেটাকে ডিফারেন্সিয়েশন করে যা আসবে সেটার উল্টা দিয়ে অবশ্যই গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কত চলে আসবে লাস্ট পর্যন্ত, এখানে 2 আর এখানে 3, তাহলে 1/6, আর এখানে চলে আসবে 2x প্লাস 3 টু দি পাওয়ার 3। এটাকে ভাঙায় দেখো, এরকম একটা জিনিসই তুমি পাবা লাস্ট পর্যন্ত। হ্যাঁ, টেনশন নেওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। এখন এই পাওয়ারটা তুমি যে আমাকে বলছিলা যে ভাইয়া এই 2 থাকার কারণে বলছিলা ধুমকুইরা যে ভাইয়া এটা আমরা ফর্মুলা ফেলাবো, এটা যদি 2 না থেকে অনেক বড় কিছু থাকতো, সাপোজ ধরো থাকলো হচ্ছে 45, তখন কিন্তু আর তুমি ফর্মুলা ফেলায় করতে পারতে না, তখন এই প্রসেসেই তোমাকে যাওয়া লাগতো। এটাকে আমি এক্স ধরে নিব, এক্স ধরে নিলে কত চলে আসবে, 2x প্লাস 3 টু দি পাওয়ার চলে আসবে 46/46 ইন্টু হাফ প্লাস সি। ক্লিয়ার কিনা এটা বলো? আমরা এটা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এটা যদি বুঝে থাকো এই টাইপটা, এখন আমরা, আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু এই টাইপের অঙ্কের কথা একটু বলো, যে এটা কিভাবে করব, x কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx। কারো মাথায় কি আসে এটা কিভাবে করা যায়? টাইপ 2 না, এটা টাইপ 1 এর নাম্বার, টাইপ 1 এর মধ্যেই চলতেছে, এটা টাইপ 1 এর, এটা 2 নাম্বার অঙ্ক।
উপরে ভাই a x কিউব কিউব মাইনাস 1 কে মাইনাস b ভাঙানো কিউব যাবে তো ভাইয়া? ওকে, সুন্দর। a কিউব আমার মাইনাস b কিউব আমি বলি এখন তোমাকে, সেটা হলো আমি নর্মালি শিখে আসছি এরকম জিনিস যে ভাইয়া এখানে যদি একটা ফাংশন, এটা কিন্তু ধর্ম আর কি, হ্যাঁ, ইন্টিগ্রেশনের, এখানে যদি gx থাকে, এই দুইটা ফাংশনের যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আলাদা আলাদা করে এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। fx কে ইন্টিগ্রেশন করতে পারি, gx কে ইন্টিগ্রেশন করতে পারি, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়। যদি এখানে যোগ থাকে তাহলে এখানে যোগ হবে, এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ হবে। কিন্তু এখানে গুণ থাকলে বা এখানে যদি ভাগ থাকে দুইটা ফাংশনের মাঝখানে, তখন ইন্টিগ্রেশন কেমনে করে এটা কিন্তু এখনো আমরা শিখি নাই। গুণ ভাগের জন্য কিন্তু আলাদা ফর্মুলা আছে, হ্যাঁ, অনেক বড় ফর্মুলা, সেগুলো গুণের জন্য অনেক বড় ফর্মুলা, ভাগের ফর্মুলা নাই তো, ওই গুণের ফর্মুলা আলটিমেটলি ভাগের ফর্মুলা। তো এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, দুইটা ফাংশন ভাগ আকারে আছে, তো ভাইয়া আমি তো ভাগ আকারের ফর্মুলা এখনো শিখি নাই, তাহলে এই অঙ্ক কেন দিলেন? তার মানে এই অঙ্কটা কিন্তু ভাগ ছাড়াও করা যাবে। তো সমস্যাটা কে করতেছিল এই অঙ্কের? সমস্যাটা করতেছিল কিন্তু এই x মাইনাস ওয়ানটা সমস্যা করতেছিল। এই x মাইনাস ওয়ান যদি এখানে না থাকে তাহলে আমি ইজিলি অঙ্কটা করতে পারতাম। যদি শুধু এক্স কিউব মাইনাস ওয়ান থাকতো তাহলে করতে পারতাম না, বলো তো দেখি আমাকে? অবশ্যই করা যেত। তাহলে আমরা কি করব, এই x মাইনাস ওয়ান কে নিচ থেকে আউট করার ট্রাই করবো, যার কারণে উপরে একটা ফর্মুলা ফেলাই দিব। তাহলে a কিউব মাইনাস বি কিউব ফর্মুলা ফেলাও, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষ। দেখো এই x মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে গেল। এখন তুমি ইজিলি অঙ্ক করতে পারবা। এটাকে করলে এখন এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স কিউব বাই 3, এক্স কে করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1 কে করলে হবে এক্স প্লাস সি। ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। এখন যদি আমি তোমাকে বলি তাহলে বলো তো দেখি, ডিটি এটার ইন্টিগ্রেশনের মান কত? এটাকে আমাকে কেউ বলতে পারবা? এই অঙ্কের অ্যান্সার কত বলো? টি টি প্লাস টি সি। টি টি শুধু টি? টি প্লাস সি। টি প্লাস সি, কারণ কি এখানে আসলে ইন্টিগ্রেশন করা হচ্ছে কাকে? 1 কে। আমরা জানি 1 কে যে ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো সেই ভ্যারিয়েবলই হয়। 1 কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে টি প্লাস সি হয়ে যায়। বুঝছি কিনা এটা বলো? এখন যদি আমি তোমাকে এরকম একটা অঙ্ক দেই, বলো তো এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কত আসবে আমাকে কেউ একটু বলো। sin স্কয়ার x প্লাস সুন্দর, c। সুন্দর। আর কেউ কিছু বলবা? এটা আর কেউ কিছু বলবা? ওকে, তার মানে সবাই বুঝতে পারছো। আসলে এখানে কি করা হচ্ছে, 1 কে ইন্টিগ্রেশন করা হচ্ছে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতেছে আমি? sin স্কয়ার x এর সাপেক্ষে। তাহলে আমরা জানি 1 কে আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটাই হয়, তাহলে এটা হবে sin স্কয়ার x প্লাস c। এখন আমি যদি তোমাকে এরকম একটা অঙ্ক দেই, sin টু দি পাওয়ার 7x d sin x, এটার অ্যান্সারটা কেউ আমাকে একটু বলো। এই অঙ্কটা আমরা কিভাবে করব? কথা বলতে হবে ক্লাসে, হ্যাঁ, ক্লাসে কথা না বললে তো আসলে হয় না। এটা পারবো কিনা আমাকে একটু কেউ জানাও তো। sin টু দি পাওয়ার 8x ডিভাইড বাই 8। সুন্দর, 8x ডিভাইডেড বাই। সুন্দর। এখানে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে আমরা sin x কে x ধরে নিতে পারবো, মনে মনে ফর্মুলা ফালাইতে পারবো। তাহলে sin x কে যেহেতু আমরা sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে এই যে 7টা ছিল এই 7টাকে আমি পুরোটার উপরে দিয়ে দিলাম। তাহলে আমি sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে sin x কে আমি x ধরতে পারবো, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করব। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 8 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আর কিন্তু কিছু আসবে না। আবার এখানে কেউ sin x কে ডিফারেন্সিয়েশন করে 1 বাই cos লিখো না। এটা কি সবাই বুঝছো এই অঙ্কটা? তো অনেকের আবার এই অঙ্কটা কনফিউশন হতে পারে। যাদের কনফিউশন হবে যে ভাইয়া এটা আমি এভাবে করতে চাচ্ছি না, তারা আরেকটু ছোট করে করতে পারো। দেখো কিভাবে আমি লিখতেছি, sin টু দি পাওয়ার, ঝামেলা কেন করতেছো? আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা তোমরা এভাবে করতে পারো। ডি sin x ছিল, তো তোমরা যদি কনফিউশন হতে পারে, তুমি তো সবসময় অভ্যস্ত কি এখানে dx রাইখা নিয়ে অভ্যস্ত, তুমি কি করবা এই জায়গাটাতে একটা ছোট্ট ভ্যারিয়েবল নিয়ে আসবে, একটা ভ্যারিয়েবল, তো sin x কে তুমি z ধরে নাও, কি সমস্যা? এখানে ডিফারেন্সিয়েশন করার দরকার নাই, আমি একটা নতুন ভ্যারিয়েবল ধরে নিলাম। তাহলে sin x কে যদি আমি z ধরে নিই তাহলে এটা dz চলে আসবে, আর এখানে চলে আসবে z টু দি পাওয়ার 7। দেখো এখন ইজিলি হয়ে গেল, এখন তুমি ইজিলি পারবা। z এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে, z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস c, পরে আবার ওই z এর মানটা বসায় দিবা। তাহলে sin টু দি পাওয়ার 8x প্লাস c। এখন তো মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ, যাদের কনফিউশন ছিল তারা এখন মোটামুটি ক্লিয়ার। এটা টাইপ 1 শেষ হলো, হ্যাঁ। আমি এখন টাইপ 2 তে যাব।
টাইপ 2 তে আমি ফর্মুলার অঙ্কগুলো করব, জাস্ট নরমাল ফর্মুলার অঙ্কগুলো। দেখো তোমরা বোঝো কিনা। আমি যদি এটাকে বলি যে 2 উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত চলে আসবে? একদম ধামাধাম লিখে দিবা। কত চলে আসবে এটা বলো? 1/2 tan ইনভার্স x/2। এই ফর্মুলাটা আমরা লিখে ফেলবো, প্লাস সি। ওকে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু এই অঙ্কটাকেই যদি আবার যদি মাইনাসটা দিত, আমি সবগুলো একটু করে দেখে দিই। তোমার যদি এক্স স্কোয়ার মাইনাস দিল 3 এর উপরে 3 এক্স স্কোয়ার মাইনাস 3 এটা দিল, তখন কিভাবে করব আমরা? dx ডিভাইডেড বাই লিখবো এটাকে এক্স স্কোয়ার মাইনাস √3 এর উপর স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসের ফর্মুলা এটা, রুট ছাড়া, তাহলে 1/2 এর ফর্মুলা এটা। হ্যাঁ, 1/2 এ লন এক্স সামনে আছে বলে উপরে থাকবে কে? এক্স মাইনাস এ ডিভাইডেড বাই নিচে থাকবে এক্স প্লাস এ প্লাস সি। যদি এরকম থাকতো যে 3 মাইনাস এক্স স্কোয়ার, তাইলেও তুমি পারতা। এটাও 1/2 এ টুয়াইস এ, কেন এখানে এর জায়গায় √3 হবে তো বাবা, এর জায়গায় √3 হবে। হ্যাঁ, এর জায়গায় √3 হবে। 1/2 ইন্টু √3, 2 ইন্টু √3, তারপরে কত? লন, এখানে এ সামনে আছে, তাহলে এ প্লাস এক্স থাকবে উপরে ডিভাইডেড বাই এ মাইনাস এক্স থাকবে নিচে। মডুলাস দিবা এখানে, এগুলো মডুলাস দিবা, মডুলাস ফার্স্ট ব্র্যাকেট, এগুলো ব্যাপার না, ইচ্ছা তোমার যা ইচ্ছা দাও, প্লাস সি। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে কোথায় আমি বলি। এখন সমস্যাটা হচ্ছে যদি এরকম না থেকে এখানে √3 হবে না নিচে? লন √3 মাইনাস হ্যাঁ হ্যাঁ, এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স। ওকে, হ্যাঁ, সুন্দর। এখন দেখো এই অঙ্কগুলো দিলে আমার কোনো সমস্যা নাই, যে নিচে কি আছে? এক্স স্কোয়ার আছে আর একটা কনস্ট্যান্ট আছে। এক্স স্কোয়ার আর কি আছে? কনস্ট্যান্ট আছে। কিন্তু আমাকে তার অঙ্ক এইভাবে যদি দেয়, তাহলে কি করব? ধরো অঙ্ক দিলে এরকম করে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এই অঙ্কটা দিল। এইরকম অঙ্ক দিলে আমরা কি করব? আগে ছিল কি? আগে ছিল শুধু স্কোয়ার আর কনস্ট্যান্ট, এখন কি দিল? স্কোয়ার কনস্ট্যান্টের সাথে আরেকটা এক্স ভ্যারিয়েবল দিল। তাহলে আমরা এই জিনিসটাকে কি করব? এই জিনিসটাকে এটার মতো করে সাজানোর ট্রাই করব, এটার মতো অথবা এটার মতো, যে ফরম্যাটে পড়ে আর কি এই তিনটার মধ্যে, সেই ফরম্যাটে সাজানোর ট্রাই করব। দেখো কিভাবে আমরা করি। ওই ফরম্যাটে সাজানোর ট্রাই করার জন্য আমরা মনে হয় দেখতে পাচ্ছি যে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x আছে, এই জিনিসটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তো হোল স্কোয়ার আকারে লিখতে গেলে একটা কথা একটু মনে রাখবা, এক্স স্কোয়ারের সহগ সবসময় 1 বানানোর চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে তোমার জন্য ক্যালকুলেশন ইজি হবে। এক্স স্কোয়ারের সহগটা 1 বানানোর ট্রাই করবা। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ 1 এ আছে, সমস্যা নাই। তাহলে আমরা এই জিনিসটাকে এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো। তাহলে দেখো কিভাবে লিখতে পারি। এক্স স্কোয়ারকে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2, এ কত? এ হচ্ছে এক্স, বি এমন একটা ধরতে হবে যেন এই 4x মিলে যায়, অর্থাৎ এক্স কে যেন আমার পরে আর না লিখতে হয়, এখানে যেন শেষ হয়ে যায়। তাহলে 2, এ হচ্ছে এক্স, বি কত ধরলে 4x হবে? অবশ্যই 2 ধরতে হবে। 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার। আমি আগে সূত্র কমপ্লিট করলাম। এ কে ধরছি এক্স আর 4x কে আমরা 2ab আকারে লিখছি। তাহলে মাইনাস ছিল, মাইনাস দিছি, তারপর 2a কত? এক্স, বি এমন ধরতে হবে যেন 4x মিলে যায়, তাহলে বি 2 ধরতে হবে। তাহলে 2 দুগুণ 4x হয়ে গেল, প্লাস 2 এর উপর স্কোয়ার। সূত্র কমপ্লিট। এখন এটার সাথে এটা কম্পেয়ার করো। এক্স স্কোয়ার মাইনাস 4x পর্যন্ত মিলে গেছে, আবার প্লাস 4 এক্সট্রা একটা চলে আসছে, আর এখানে প্লাস 7 আছে, তাহলে এক্সট্রা একটা এখানে প্লাস 3 দিতে হবে। এটা মিলানো বুঝছো কিনা আমাকে একটু কেউ জানাও তো। জি ভাইয়া, বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে এটার পরের লাইনে আমরা কি লিখতে পারি? দেখো এরপর লাইন লিখতে পারি হচ্ছে dx ডিভাইডেড বাই, এটা কত আসতেছে? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস √3 এর উপর স্কোয়ার। তাহলে আমরা দেখো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে ভ্যারিয়েবলও x এ আছে, x এর সাথে কনস্ট্যান্ট বিয়োগ আকারে আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা x ধরতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা, tan এর ফর্মুলা 1 বাই এ tan ইনভার্স x বাই এ। x মানে কত? x মাইনাস 2 ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে √3। তারপরে আবার একটা কাজ করতে হবে ছোট্ট করে, এই যেটাকে x ধরে নিছো এটাকে মনে মনে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 চলে আসবে, তার উল্টা দিয়ে গুণ করে দিলে 1ই হবে, তো প্লাস সি, ওটা লেখার দরকার নাই। এই অঙ্কটা বুঝছো কিনা আমাকে কি একটু জানাও তো। ক্লিয়ার এটা? ওকে ওকে, আমরা টাইপ 3 তে চলে যাই তাইলে। আমার যদি এখন রুটের ফর্মুলাটাতে আসি আমরা,
dx ডিভাইডেড বাই আমরা দিলাম রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কিন্তু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে সাইনের ফর্মুলাটা, সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা, এক্সটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 2 প্লাস সি। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু তারপরে কথা হলো কি, এই অঙ্কটাই তারা আমাদেরকে কিন্তু অন্যভাবে দিতে পারতো, দেখো এইভাবে কিন্তু দিতে পারতো, dx ডিভাইডেড বাই রুট ওভার দিল 7 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদেরকে দিল। তখন আমরা কি করব, এই অঙ্কটাকে এই ফরম্যাটে সাজায় ফেলবো, সিম্পল হিসাব। তাহলে আমরা কি করব, এখানে আমি এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। আচ্ছা আমি এখানেও মাইনাস দিলাম, হ্যাঁ এখানেও কি দিলাম, একটা মাইনাস দিলাম। তাহলে দেখো এখানে আমি কি করব, সবসময় এক্স স্কোয়ার আগে মাইনাস নিয়ে আসার ট্রাই করব। তাহলে এখানে 7 দিলাম, আমি রাখলাম, আর এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 4x হয়ে গেল। তারপরে আমরা আশা করি করতে পারবো এখন। তাহলে দেখো এখানে কত থাকে, এখানে 7 মাইনাস ভিতরে আমরা কি করতেছি এখন দেখো, a স্কোয়ার প্লাস 2a b2 নিব প্লাস 2 এর উপর স্কোয়ার। এখানে একটা এক্সট্রা কি না হয়েছে বলো তো দেখি, আমি 4 দ্বারা যোগ করেছি এক্সট্রা, তাই না? তাহলে বিয়োগ 4 করবো কিনা বলো তো দেখি আমাকে একটু, ঠিক আছে কিনা আমি যেটা লিখছি? এই কথা বলে না, ঠিক আছে কিনা আমি যেটা লিখছি, ঠিক আছে? জি ঠিক আছে ভাইয়া। ভাইয়া। আমি ভুল লিখেছি বাবা, তোমরা ধরতে পারো নাই কেন এখনো? প্লাস এখানে হবে ভাইয়া। হ্যাঁ এখানে 4 দ্বারা Plus কিন্তু আমি করা যোগ করি নাই ভাইয়া, এর আগে একটা মাইনাস আছে, অর্থাৎ আমি কিন্তু আসলে 4 দ্বারা বিয়োগ করেছি। পরীক্ষার হলে কিন্তু এই ভুলগুলোই হয় তোমাদের, আমি 4 দ্বারা বিয়োগ করেছি, তাহলে এখানে 4 যোগ করতে হবে। এটা ক্লিয়ার কিনা বলো এখন? যদি এটা বুঝে থাকো তাহলে জাস্ট এখন ফর্মুলা ফেলাই দিবা। তাহলে উপরে চলে আসলো কত দেখো, রুট ওভার 7 4 11, তাহলে আমরা লিখতে পারি রুট 11 তার উপরে স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স প্লাস 2 ডিভাইডেড বাই রুট 11। বুঝছো কিনা এটা একটু আমাকে জানাও। এবার এক্স বাই 2 কে আমি কিন্তু এই এক্স ধরে নিচে রেখে ডিফারেন্সিয়েশন গুলো 1 চলে আসে, তার উল্টা দ্বারা গুণ করি নাই আর। এটা ক্লিয়ার? টাইপ 3 ক্লিয়ার কিনা বলো, কথা বলে না? জি ভাইয়া। ওকে নেক্সট লাইনটা কি বললেন যে আগুন করলেন না? ওই যে এক্স প্লাস 2 কে, এই যে এটা এক্স ধরে নিছি না, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স প্লাস 2 কে এক্স ধরছি, তাহলে এক্স প্লাস 2 কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে, 1 চলে আসবে। তাহলে 1 এর উল্টা দিয়ে গুণ করতে হবে, মানে 1 বাই 1। এটা গুণ করলেও যে কথা, না করলেও সেই কথা, আমি এটা বলছি, ঠিক আছে? জি ভাইয়া, ওকে, বুঝতে এই পারছি। ফর্মগুলো আশা করি আমরা পারবো। তো খুব ভালো করে মনে রাখো এগুলো, হ্যাঁ এই টার্মগুলো কিন্তু আমাদের আরো লাগবে। এই যে এক্স স্কোয়ারের সাথে এক্স ভ্যারিয়েবল থাকবে, আবার কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা কিভাবে করব এই জিনিসগুলো কিন্তু আমার আরো অন্য জায়গায় লাগবে। হ্যাঁ আবার এরপরে যখন আমরা অঙ্ক করবো তখন এই জায়গাগুলোতে আমাদের লাগবে। আচ্ছা তাহলে আমাকে বলো তো দেখি, এই যে যদি এখন এই অঙ্কটা দিত তাইলে আমরা পারতাম কিনা, dx ডিভাইডেড বাই যদি দিত আমাদেরকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, এটা কি আমরা পারতাম? শুধু ফর্মুলাটা আলাদা হবে। হ্যাঁ এই যে আমাদের এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের যে লন দিয়ে যে ফর্মুলাটা ছিল, জাস্ট এটাকে কি লিখবো, লন, তারপর লিখবো এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করে দিব। ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। এটাকে লিখবো জাস্ট আমরা কত, লন তারপরে মডুলাস এক্স প্লাস রুটের মধ্যে যা আছে তাই, এটা লিখে দিলেই হবে। হ্যাঁ এটা মানে হচ্ছে এটা। যাই হোক ফর্মুলাগুলো মুখস্থ করো, হ্যাঁ তাইলেই হবে। আমরা পরের টাইপে চলে যাচ্ছি, টাইপ 4 এ চলে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, টাইপ 4। টাইপ 4 এ আমরা যেটা দেখবো ফর্মটা এরকম হবে, ax প্লাস বি ডিভাইডেড বাই cx প্লাস ডি, খুবই গুরুত্বপূর্ণ, এই ফরম্যাটের হবে। অর্থাৎ দেখো উপরেও x এর পাওয়ার 1, নিচেও x এর পাওয়ার 1, অর্থাৎ লবে এবং হরে ভ্যারিয়েবলের পাওয়ার যদি সেম হয় তাইলে আমরা কিভাবে করব সেটা এখন শিখব। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, 2x plus 3 divided by 5x plus 6,
এটা আমরা করব, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন আমরা করব, ইন্টিগ্রেশন আমরা করব। তো যদি কখনো এইরকম জিনিস দেখছো যে উপরে নিচে এক্স এর পাওয়ার সেম, তখন আলটিমেটলি আমাদের কি করতে হয় সে কথাটা একটু মনে রাখো। এটা আংশিক ভগ্নাংশের নিয়ম আসলে, তোমরা যারা 19 আংশিক ভগ্নাংশ ভালো করে আসছো তারা জানো, আমি সমস্যা নেই, আমি তারপরে বলে দিব পরে। এখন নিয়মটা শুনে নাও। যেটা করতে হবে, এই যে নিচের যেটা ছিল এই নিচের জিনিসটাকে উপরে লিখে নিতে হবে। এই নিচের যেটা ছিল সেটাকে উপরে লিখে নিতে হবে। উপরে লিখে নেওয়ার পরে তারপরে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে উপরেরটা মিলাইতে হবে। আমরা অঙ্ক করলেই ক্লিয়ার হবো। কনস্ট্যান্ট যোগ বিয়োগ, যোগ বিয়োগ, গুণ ভাগ, যাই করা লাগে না কেন করবো, কিন্তু কনস্ট্যান্ট করবো, কোনো ভ্যারিয়েবল না। কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে উপরেরটা মিলাবো, উপরেরটা মিলাবো। খুবই ইম্পর্টেন্ট কথা এটা। উপরে নিচে এক্স এর পাওয়ার যদি সেম থাকে তখন আমরা কি করব, এর নিচে যেটা ছিল এটা নিচেই থাকবে, এটার কোনো কিছুই করব না, এই জিনিসটাকে জাস্ট আমরা উপরে লিখে নিব। উপরে লিখে নেওয়ার পরে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে আমরা উপরেরটা মিলাবো। এই যে 2x + 3 মিলাবো এর সাথে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে। তুমি কিন্তু আমাকে বলতে পারতা, ভাই আমি নিচেরটাকে তো উপরে লিখে নিছি, উপরে দেখতেছি আমার 2x আছে, তাহলে আমরা এখানে 5x লিখছি, তাহলে 3x মাইনাস করলেই তো আমার 2x হয়ে যায়, তাই বলতে না তুমি আমাকে? বাট এই কাজটা কিন্তু করা যাবে না। আমি 3x কিন্তু এখানে নিতে পারতাম, তাহলে কিন্তু আমার 2x মিলতো কিনা বলো তো? মিলতো কিনা? ভাইয়া কিন্তু আমার এই কাজটা করা যাবে না। হ্যাঁ, কেন করা যাবে না একটু পরে টের পাবা। তাহলে আমরা বলছি কি, ওই জন্য লিখে দিয়েছি যে নিচেরটাকে আমরা কি করব, উপরে লিখে নিব, লিখে নেওয়ার পরে কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করব, কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে উপরেরটা মিলাইতে হবে। তাহলে আমার এখানে 2x ছিল, আগে ভ্যারিয়েবল মিলাই, এখানে 5x আছে, তাহলে আমি -3x করলে 2x মিলতো, কিন্তু আমি ভ্যারিয়েবল যোগ বিয়োগ করতে পারবো না, কনস্ট্যান্ট করতে হবে। তাহলে আমি কি করব, 2x মিলানোর জন্য আগে ফার্স্টে আমি 2 দিয়ে নিলাম, কিন্তু এখানে 5 কে আউট করতে হবে, যার কারণে আমরা 5 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এই 5 আর এই 5 কাটা চলে যাবে, 2x মিলে যাবে, ঠিক কি না? এই 2x মিলে গেল। তারপরে কি হয়েছে, এখানে কিন্তু এক্সট্রা একটা কত 6 দু কোনো 12/5 একটা এক্সট্রা আসবে, সেটাকে আমি মাইনাস করলাম। তারপরে এখানে একটা +3 দিলাম, +3 দিয়ে দিলাম। আমাকে বলো এটা বুঝলা কিনা? ভাই এরকম কি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই মানে কনস্ট্যান্ট দিয়ে কোনো ভাগ মানে যোগ যদি বিয়োগ এই করতে হবে? ফরম্যাটে থাকে, যদি উপরেও এক্স এর সহগ যা নিচেও এক্স মানে এক্স এর পাওয়ার যা নিচেও এক্স এর পাওয়ার তাই থাকে, উপরেও এক্স এর পাওয়ার 1 নিচেও এক্স এর পাওয়ার 1, এরকম যদি কোথাও থাকে তখন এইভাবে করতে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা রুল মনে রাখতে হয়। এখানে হিউজ টাইপের অঙ্ক আছে, কিন্তু এত টাইপের অঙ্ক তো তোমার দরকার নেই। এগুলোর মধ্যে যেটা বেশি আসে পরীক্ষায়, বেশি ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো তোমাকে দেখানো হচ্ছে। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। যারা অঙ্ক করছো তারা জানো যে আসলে ইন্টিগ্রেশন কি। ইন্টিগ্রেশন হচ্ছে একটু কঠিন, তো ধৈর্য সহকারে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস বুঝে 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 পড়তে হবে। এটা কেন করলাম এরপরই টের পাবা। তাহলে উপরে নিচে এক্স এর পাওয়ার যদি সেম হয় এবং সেটা যদি 1 হয়, আবার উপরে নিচে এক্স এর পাওয়ার 2 হলে আবার অন্য একটা রুল ছিল, তখন আরেকটা ঝামেলা হইতো। 1 এর জন্য আমি বলতেছি ফর্মটা এরকম ফরম্যাটের হবে। যদি হয় তাহলে কি করব, নিচেরটাকে উপরে লিখে নিব, তারপর কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে উপরেরটা মিলাবো। কি করছি, 5x + 6 কে উপরে লিখছি, তারপর 2x মিলানোর জন্য কি করছি, 2 দ্বারা গুণ করছি। তাহলে এই 5 কে আউট করে দেওয়ার জন্য 5 কাটা চলে যাবে, 5 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 2x মিললো। কিন্তু এক্সট্রা একটা 6 দুগুণ 12/5 চলে আসলো, এটা মাইনাস করে দিলাম, +3 ছিল +3 দিয়ে দিলাম। লাভটা কি হলো দেখো। এখন আমরা মনে হয় এই যে 5x + 6 টা ছিল, নিচের 5x + 6, এটা কি এটার নিচেও ছিল আবার এটার নিচেও ছিল, আমরা দুই জায়গায় আলাদা করে দিচ্ছি। এটার নিচে যদি দাও তাহলে কত আসবে দেখো, 2/5 × 5x + 6, নিচেও আমরা একবারে 5x + 6 দিলাম। আর এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি, 3 - 12/15 যা আসবে আসবে, এটার মান আমরা বের করব 12/5, এখানে প্লাস দিলাম, তাইলে তার নিচেও আমরা 5x + 6 কে দিলাম। আলাদা আলাদা আমরা করে ফেললাম। দেখো আমার কাছে কিন্তু অঙ্ক হয়ে গেল। তারপরে লাইনে কি হবে, নিচের এটা কাটা চলে যাবে, কাটা চলে গেলে এখানে থাকবে কত, শুধু 2/5 থাকবে। তাহলে 2/5 × x লিখবো এখানে, আর প্লাস এখানে কত হবে দেখো, এখানে মান বের করো তো, এটার মান কত আসে, এটা তো কনস্ট্যান্ট। 3 × 5 = 15 - 12, তার মানে কত 3, 3 × 5 = 15 - 12, তাহলে 3/5 থাকবে। আর এটা তো কনস্ট্যান্ট, এটা চলে গেল সামনে, আর এখানে 1/, এই পুরোটাকে আমরা x ধরে ফেলবো। 1/x এর ফর্মুলা, 1/x কে করলে হয় ln x, তাহলে ln 5x + 6 + c। বুঝছো কিনা আমাকে কি একটু জানাও তো, আমি যেটা করছি এটা ঠিক আছে কিনা, যা লিখছি এই পর্যন্ত ঠিক আছে কিনা আমাকে কি একটু জানাও তো। এক্স এর জায়গায় 5x ছিল তো।
সুন্দর। এই যে পুরো জিনিসটাকে যে আমি এক্স ধরে ফেলছি, এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে? 5 চলে আসবে। তাহলে তার উল্টা দিয়ে অবশ্যই গুণ করে দিতে হবে। এই কথাটা কিন্তু পরীক্ষার হলে ভুলে যাও তোমরা, এটা ভুলে যাওয়া যাবে না কোনোভাবেই। ক্লিয়ার কিনা এটা বলো, বলে ফেলো। এটা কি ক্লিয়ার এই অঙ্কটা? জি ভাইয়া ওকে, আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি, তাহলে মোটামুটি ক্লিয়ার হবো। আমি যদি এরকম দেই, উপরে দিলাম হচ্ছে 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই, নিচে দিলাম হচ্ছে 4x প্লাস 7, এটা করব। দেখো আমরা নিচে, উপরে নিচে এক্স এর পাওয়ার সেম, তাহলে আমরা কি করব? 4x প্লাস 7 আমি রাখলাম। চাইলে আমি উপর থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিতে পারতাম, আমি নিচ্ছি না। এখানে লিখতেছি কত? মাইনাস এক্স প্লাস 3 লিখলাম। হ্যাঁ, সমস্যা নাই, একই কথা। তো এখন আমরা কি, সরি আমি কি লিখলাম, এটা আমি কি বলতেছি, কি লিখতেছি, যেহেতু উপরে নিচে এক্স এর পাওয়ার সেম, তাহলে আমরা কি করব? এই নিচেরটাকে উপরে লিখে নেব, 4x প্লাস 7 কে উপরে লিখে নেব। তারপরে কি করব? এই 4x আছে, তাহলে আমরা কি করব? এখানে মাইনাস 5x লিখে কি x মিলাবো? বলো তো দেখি, এখানে কি মাইনাস 5x লিখবো কিনা? এটা কি লিখবো? না। এটাকে লিখা যাবে না, এটাকে লিখা যাবে না, এটা লিখলেই সমস্যা হবে, পরে আবার ওই x থেকেই যাবে। তো যেটা করব, এখানে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করলে মাইনাস এক্স মিলাইতে হবে। তাহলে এখানে কি করতে হবে বলো তো দেখি? মাইনাস এক্স মিলানোর জন্য কি করব? এখানে আমি -1/4 -1/4 দেব। সুন্দর, -1/4 দিলে 4 4 আউট হয়ে গেল, তাহলে থাকলো মাইনাস এক্স, কিন্তু এক্সট্রা মনে একটা চলে আসছে -7/4, এটাকে আমরা +7/4 দিয়ে অ্যাড করে দিলাম। আর এখানে একটা +3 ছিল, +3 দিয়ে দিলাম। এখন দেখো আমি এক লাইনে লিখি, তোমরা বোঝো কিনা। এটাকে এটার নিচে এটা যদি দেই, তাহলে -1/4 হয়, প্লাস এখানে কত আসবে দেখো, 3 4 12, 12 আর সাথে হচ্ছে 19, 19/4 ইন্টু 1/4x প্লাস 7। এখন ইন্টিগ্রেশন পারবা কিনা বলো? কাজ হয়ে গেছে না? বলো বলো বলো, হয়ে গেছে কিনা কাজ? দেখো, অঙ্ক করলে কিন্তু আসলে এগুলো ব্যাপার না, হ্যাঁ, অঙ্ক করতে হবে, নাইলে কিন্তু হবে না। ক্লিয়ার এটা? আমরা আরেকটা অঙ্ক করি, দেখি তোমরা পারো কিনা। আমি এখন দ্বিঘাতের জন্য রুল আলাদা, বাট আমরা দ্বিঘাতের নরমাল একটা অঙ্ক দিচ্ছি, যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে। x² - 1 ডিভাইডেড বাই x² - 4, এটা দিলাম। আচ্ছা, x² - 4 দিলে হবে, সমস্যা নাই, কঠিন হবে না, ইজি হবে। এটা পারবা করতে? উপরে নিচে কি এক্স এর পাওয়ার সেম না? উপরে নিচে এক্স এর পাওয়ার সেম থাকলে কি করতে হয়? নিচেরটাকে উপরে লিখে দিতে হয়, তারপরে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে উপরেরটা মিলাতে হয়। এক্স স্কোয়ার মিলে গেছে, এক্স স্কোয়ার নিয়ে আমার কোনো সমস্যা নাই, শুধু এখানে -4 আছে আর এখানে -1 আছে, তাহলে একটা কি করবো আমরা? +3 করে দিব। আর কি কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। না। হয়ে গেছে কিন্তু। তারপরে কি করবো আমরা? এই x² - 4 এর নিচে x² - 4 দেবো, তাহলে হবে 1, আর 3 এর নিচে দিব x² - 4, তাহলে x² - 2 এর উপর স্কোয়ার হবে। এই ফর্মুলা ইউজ করবো এখানে। তাহলে এখানে কত আসবে? 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x প্লাস 3, আর এখানে কিন্তু 1/x এর ফর্মুলা ইউজ করা যাবে না, হ্যাঁ, কারণ এখানে x স্কোয়ার আছে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো, এখানে এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ থাকতো তাহলে হইতো, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কিন্তু 2 আছে, তাহলে এটা 1/x এর ফর্মুলা ইউজ করা যাবে না। 1/x² - a² এর ফর্মুলা ইউজ করা লাগবে। আমাকে কেউ কি একটু বলতে পারবা এটার ফর্মুলা কোনটা? x² - a² এর ফর্মুলা কোনটা? সুন্দর, 1/2a ln x সামনে আছে, তাহলে x মাইনাস a উপরে, x প্লাস a নিচে, প্লাস c। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা ক্লিয়ার কিনা এটা বলো। এটাকে আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। তাহলে আমরা কি শিখলাম? উপরে নিচে যদি কখনো এক্স এর পাওয়ার আমরা 1 দেখি, তাহলে আমরা কি করব? নিচেরটাকে উপরে লিখে নিয়ে কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে উপরেরটা মিলাবো। ওকে, এটা কত নাম্বার টাইপ ছিল আমার? টাইপ 4 ছিল, হ্যাঁ। ওকে, এখন আমরা আসতেছি টাইপ 5। যদি এইরকম দেখো, ax প্লাস বি ডিভাইডেড বাই রুটের মধ্যে এক ঘাত cx প্লাস ডি, এটাও যদি হয়, অথবা এরকম টাইপও যদি থাকে ax প্লাস বি ইন্টু √ওভার cx প্লাস ডি, অথবা ax প্লাস বি
ইন্টু রুট ওভার সি এক্স প্লাস ডি। এরকম যাই তুমি দেখো না কেন, মানে রুটের বাইরেও এক ঘাত, রুটের ভিতরেও এক ঘাত, যদি এরকম কোথাও দেখো, রুটের বাইরেও এক ঘাত, রুটের ভিতরেও এক ঘাত, এরকম যদি কোথাও দেখো, তখন রুট, এটা এটা যে পজিশনেই থাক না কেন, একটা উপরে একটা নিচে বা দুটাই উপরে বা দুটাই নিচে, যাই থাকুক না কেন, যে কোনো ফরম্যাটেই থাকুক না কেন, রুট সহ টোটালটাকে জেড ধরবা। রুট সহ যেটা আছে এই পুরোটাকে জেড ধরবা, তাইলেই হয়ে যাবে। এটাকে এটা ধরবো, এটা কি মনে থাকবে? রুট সহ টোটালটাকে জেড ধরবো, তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমি এক্সাম্পল দিই, মানে রুট থাকলে ম্যাক্সিমাম জায়গায় এটাই করতে হয়, ঠিক আছে, যে রুট থাকলে এই রুট সহ টোটালটাকে জেড ধরে নিয়ে অঙ্ক করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মনে করতেছো যে এগুলো কঠিন লাগতেছে, ভাইয়া করার কিছু না, ইন্টিগ্রেশন এরকমই, হ্যাঁ ইন্টিগ্রেশন এরকমই, আস্তে 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 সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। ওকে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। দেখো আমরা কোন টাইপের অঙ্ক করব, আমরা একটা নরমাল অঙ্ক নেই প্রথম। আমাদের বইয়ের একটা অঙ্ক ছিল, বইয়েরটাই নেই, হ্যাঁ বইয়েরটাই নেব, খুবই বিখ্যাত অঙ্ক বইয়ের এটা, হ্যাঁ এটা পরীক্ষাতে খুব আসে, x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এটা এটা সাবধান, হ্যাঁ এই অঙ্কটা খুবই আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি করবো আমাকে বলে ফেলো, রুটের বাইরে এবং রুটের ভিতরে এক্স এর পাওয়ার সেম, তখন আমরা কি করে ফেলি, আমরা রুট সহ টোটালটাকে জেড ধরে ফেলি, জেড সমান সমান চলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স। তারপরে কি করব, এইখানে ডিফারেন্সিয়েশন আমরা করব না, ঠিক আছে, এইখানে ডিফারেন্সিয়েশন করব না, আমরা কি করব, আগে রুটকে তাড়াবো তারপর ডিফারেন্সিয়েশন করব। তাহলে জেড স্কোয়ার 1 মাইনাস এক্স, রুটকে আমি তাড়ায় ফেলছি, এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে কত, 2z dz, আর 1 মাইনাস এক্স কে 1 কে করলে হয় 0, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dx। দেখো আমরা মান বসাচ্ছি এখন, এই dx এর মানটা আমি বসাই, এই dx সমান সমান কত পাইছি, মাইনাস 2z dz, এটা আমরা পাইছি dx এর মান। ওকে, এই dx এর কাজ শেষ। এখন কিন্তু আমি মাথায় রাখো, এখন আমি জেড এ কনভার্ট করে ফেলতেছি, তার মানে এই জায়গাটাতে কোনো এক্স থাকা চলবে না, এখানে কিন্তু সব জেড হয়ে যাবে। তাহলে আবার আমরা নিচের মানটা বসাই, রুট ওভার 1 মাইনাস এক্স আমরা জেড লিখছি, এটা লিখে ফেলি, আর এই এক্স এর মানটা আমরা বলে ফেলি, এক্স এর মান কিন্তু এক্স রাখা যাবে না, জেড এর সাপেক্ষে কনভার্ট করতে হবে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবো। এখান থেকে এক্স এর মানটা কত চলে আসবে, এক্স ইকুয়াল টু চলে আসবে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এই জেড আউট হয়ে গেল। বলো এখন অঙ্কটা হইলো কিনা, এখন অঙ্কটা পারবা কিনা? এখন কিন্তু অঙ্কটা ফর্মের মধ্যে চলে আসছে, এখন কিন্তু করা যাবে। তাহলে মাইনাস 2, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় কত, জেড, আর জেড স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় জেড কিউব বাই 3 প্লাস সি। পরে জেড এর মানটা বসাই দিতে হবে লাস্ট পর্যন্ত, মাইনাস 2, জেড এর মান কত ছিল, রুট ওভার 1 মাইনাস এক্স ছিল, মাইনাস জেড এর মান ছিল রুট ওভার 1 মাইনাস এক্স, তার উপরে কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি। এটা কি বুঝলা, আমাকে একটু কেউ জানাও তো। রুটের বাইরে রুটের ভিতরে এক্স এর পাওয়ার সেম থাকলে রুট সহ টোটালটাকে জেড ধরতে হবে, হ্যাঁ আমরা আরো দুই একটা এক্সাম্পল দিচ্ছি। ভাইয়া বলো বলো বলো। স্কয়ার কখন করব? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, স্কয়ারটা কখন করব কিভাবে বুঝবো? মানে এই যে এখানে 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 স্কোয়ারটা কখন করব এটা বলতেছো, জি। মানে রুট সহ টোটালটাকে জেড ধরার পরে এইখানেই ডিফারেন্সিয়েশন করবা না, এই রুটকে আগে তাড়াবা তারপর ডিফারেন্সিয়েশন করবা, বুঝতে ও পারছো? আচ্ছা। ওকে ওকে, আমরা অঙ্ক করি, দেখো আরো দুই একটা এক্সাম্পল নেই। আমরা ধরে নাও এরকম একটা এক্সাম্পল নিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ, আমরা দুটাকেই ধরো উপরেই নিলাম, 3x প্লাস 5, আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি, হ্যাঁ এগুলো তো একটু ঝামেলা হতে পারে, মানে 2x প্লাস 7, মানে আমি ইচ্ছা মতো ডাটা দিচ্ছি, তো তো এগুলো এই জন্য এরকম আজে বাজে নাম্বার আসতেছে আর কি, 3/2 4/2 এরকম আসতেছে। যাই হোক, তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এই রুট সহ টোটালটাকে আমরা জেড ধরে নিই, তাহলে জেড ইকুয়াল টু কত আসবে, রুট ওভার টুয়াইস এক্স প্লাস 7 আসবে। তারপরে এখানে আমি ডিফারেন্সিয়েশন করব না, কি করব, আগে রুটকে তাড়াবো তারপর ডিফারেন্সিয়েশন করব। দেখো জেড স্কোয়ার আর 2x প্লাস 7 চলে আসলো। এখন এটা ডিফারেন্সিয়েশন করো, 2z dz সমান সমান টুয়াইস এক্স প্লাস 7 চলে আসবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় dx। তাহলে এই টু কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের কি হলো, dx এর মানটা পেয়ে গেলাম z dz। এখন তুমি মান বসাও, সব z এর সাপেক্ষে বসায় ফেলবা। dx এর মান কত, z dz, তারপরে এই রুট ওভার 2x প্লাস 7 এর মান কত, z,
আর এখানে 3x প্লাস 5, এখানে কিন্তু আমি চাইলেই আর কি করতে পারবো না বলো তো দেখি, এই যে x কে রাখতে পারবো না, তাহলে এই x এর মানটা বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে x এর মানটা বের করে ফেলবা। x এর মানটা কত চলে আসবে এখান থেকে বলে ফেলো দেখি, z স্কয়ার মাইনাস 7/2, z স্কয়ার মানে 7/2, এই মানটা নিয়ে এসে এখানে বসাই দেবা। তাহলে 3 ইন্টু z স্কয়ার মাইনাস 7/2 প্লাস 5। দেখছো আমি বলছিলাম আমি আজে বাজে ভ্যারিয়েবল গুলো দেখো আজে বাজে চলে আসছে। যাই হোক এগুলো গুণ করে দিবা। এখন দেখো কিভাবে গুণ করে দাও, তাহলে কত আসবে, তাহলে 3/2 z স্কয়ার মাইনাস, তারপর কত আসবে 3 7 21/2 প্লাস 5 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। এখন ইন্টিগ্রেশন করতে পারবা না বলো তো দেখি একটু, পারবা কিনা এটার ইন্টিগ্রেশন? জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এখানে কত চলে আসবে 5 দুগুণ 10, তাহলে 21 মাইনাস 10 তার মানে মাইনাস 11/2 চলে আসবে। হ্যাঁ 21/2 মানে 10.5 মাইনাস 11/2 জেড স্কোয়ার ডিজেড। এই যে এখন এটা ইন্টিগ্রেশন করে ফেলবা, যা আসবে তাই, এটা ধরলেই হয়ে যাবে। হ্যাঁ এটার অঙ্ক এমন নিয়ম এগুলো যে তুমি জাস্ট ধরে ফেলবা তাইলেই হয়ে যাবে। ধরার সিস্টেম যদি ঠিক থাকে তাইলেই তুমি করতে পারবা। ক্লিয়ার কিনা এটা? হোয়ার z ইকুয়াল টু লিখে দিতে পারো, হোয়ার z ইকুয়াল টু হচ্ছে √2x + 7 মান বসায় দিতে পারো অথবা এটা লিখে দিতে পারো। ওকে, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এটা টাইপ 5 ছিল। এখন দুইটা ইম্পর্টেন্ট টাইপ করাবো আজকে, দুইটা ইম্পর্টেন্ট টাইপ, একটু ভালো করে দেখবা। দুইটা ইম্পর্টেন্ট টাইপ, খুব ইম্পর্টেন্ট টাইপ দুটো আমরা এখন দেখবো। একটা টাইপ হচ্ছে এটা, হ্যাঁ এটা টাইপ 6 হবে। টাইপ 6 হবে না? ওকে, √a - x ডিভাইডেড বাই a প্লাস x। এটা এখন দেখবো যে ভাইয়া x এর পাওয়ার দুইটাই সেম, ঠিক আছে, কিন্তু দুইটাই হচ্ছে রুটের মধ্যে, একটা মাইনাস আলা একটা প্লাস আলা। x এর পাওয়ার 1 কিন্তু এখন দুইটাই রুটের মধ্যে, কিন্তু এবং এই দুইটা দেখতে কেমন, একটা অপরটার অনুবন্ধী। এই ফরম্যাটের অঙ্কটা কিন্তু খুব আসে পরীক্ষায়, হ্যাঁ খুবই বেশি আসে পরীক্ষায়। তো এটা আমরা কিভাবে করব, ছোটবেলা থেকেই তোমরা জানো, এই রুলটা তোমাদের বলারই দরকার নাই, তোমরা জানো কি করতে হয়। আমরা নিচেরটাকে আউট, নিচে থেকে রুটকে আউট করতে চাই। এই রুটটা তো দুইটার উপরেই, আমরা নিচে থেকে রুটকে আউট করতে চাই মানে নিচেটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি। এখানে রুটকে আউট করার দরকার নাই, টার্গেট হচ্ছে কি নিচ থেকে কি বলে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরেরটাকে গুণ করতে হয়। নিচেরটা মানে কি, এটাকে নিচেরটাকে হর বলে না লব বলে? আমি মাঝে মাঝে এটা কনফিউশন হয়ে যায়, আমার খুব কনফিউশন হয় হর আর লব নিয়ে। নিচেরটাকে কি বলে বলো তো দেখি? হর না? হ্যাঁ তাহলে হ্যাঁ হরের অনুবন্ধী, অনুবন্ধী মানে তো চিহ্ন, চিহ্ন চেঞ্জ আর কি। হ্যাঁ হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। উপরে নিচে গুণ করতে হয়, উপরে নিচে গুণ করতে হয়। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এই অঙ্কটাই আমরা সলভ করি, এটাই সলভ করি। তাহলে এটা মানে তো ছিল কত, রুটের মধ্যে যদি আলাদা করে দাও √a - x আর √, ছিল a + x। আমি কি করে দিব, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে হরের অনুবন্ধী, তাহলে হর মানে কি প্লাস আলা আছে, তাহলে এটার অনুবন্ধী হবে মাইনাস ওয়ালাটা, অর্থাৎ a - x দ্বারা উপরে নিচে গুণ করে দিব। সুবিধা কি একটু পরে টের পাবা। দেখো উপরে কত চলে আসলো, উপরে চলে আসলো a - x, কারণ রুটের উপর স্কোয়ার হয়ে যাবে, আর নিচে চলে আসলো কত √a² - x²। এখন এইটাকে দুইটার নিচে আলাদা করে দিয়ে দাও, একবার a ডিভাইডেড বাই √a² - x² dx লিখতে পারো, আবার মাইনাস x ডিভাইডেড বাই √a² - x² লিখতে পারো। এটা বুঝছো কিনা এই পর্যন্ত আমাকে কেউ একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা তো এটা মনে হয় ফর্মুলাই পড়ে গেছে, এটা সামনে চলে যাবে। আর √a² - x², এটা কোন ফর্মুলা কেউ একটু জানাও তো, একটু বলতে পারবে এটা কোন ফর্মুলা? √a² - x², 1 ডিভাইডেড বাই √a² - x, না এটা রুটের ফর্মুলা বাবা, এটা রুটেরটা, তো রুট ছাড়া থাকলে 1/2 বলতা, এটা সাইনের ফর্মুলা। হ্যাঁ না এটা সাইনেরটা, রুটের মধ্যে মাইনাসের এ সামনে থাকলে সাইনের ফর্মুলা, সাইন ইনভার্স x/a। বোঝা গেল? এই যে এটা dx ডিভাইডেড বাই √a² - x², এটা হচ্ছে সাইন ইনভার্স x/a। রুটের মধ্যে মাইনাসের এ সামনে থাকলে এটা হচ্ছে সাইনের ফর্মুলা। আচ্ছা আর এইখানে আসো, এই জায়গাটাতে আমরা কিভাবে করব, এই x তো ভাই ভ্যারিয়েবল, হ্যাঁ x তো ভ্যারিয়েবল, তো কেউ কি আমাকে বলতে পারবা এটা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারো তুমি, এই জিনিসটা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারো, কেউ কি বলতে পারবা একটু?
জেড ধরে। জেড ধরে করা যাবে, এটা একটা ভালো কথা বলছো যে ভাইয়া উপরে এখানে দুইটা ফাংশন আছে, এই এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স পেয়ে যাবো, ঠিক কিনা? ওকে, তো আমি জেড ধরতে চাচ্ছি না এক্সট্রা করে, আমি এখন ছোট্ট করে একটা কাজ করবো। দেখো আমি এই পুরোটাকে ফাংশন ধরে নিলাম, আমি পুরোটাকে কি ধরে নিলাম বলো তো দেখি? ফাংশন ধরে নিলাম। তাহলে বলো তো দেখি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো এই পুরো ফাংশনকে তাহলে কত পাবা তুমি? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত যাবে? 0 মাইনাস টোয়াইস এক্স না? তাহলে আমি মাইনাস টোয়াইস এক্স করার জন্য কি করলাম, এখানে -2 একটা দিয়ে দিলাম। -2 যদি দাও তাহলে এটা যদি পুরোটা ফাংশন হয় তাহলে এই জায়গাটা হবে f ড্যাশ এক্স, ঠিক কিনা বলো তো দেখি? তাহলে এই -2 তো আর এক্সট্রা দিলেই হবে না, এটার উল্টা দিয়ে আবার গুণ করতে হবে। এটা বুঝছো কিনা কেউ একটু আমাকে জানাও। আমি কি করছি, এই পুরোটাকে ফাংশন ধরে নিছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় -2x, তাহলে উপরে -2x মেলানোর জন্য -2 দ্বারা গুণ করছি, তাহলে এটা f ড্যাশ এক্স হয়ে গেল। আর -2 তো ইচ্ছা মতো নিলেই হবে না, এর উল্টা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা মনে হয় একটু আগে একটা ফর্মুলা দেখে আসছি, তোমাকে বলছি উপরে f ড্যাশ এক্স, নিচে রুটের মধ্যে যদি f থাকে তাহলে এটা মানে হচ্ছে 2 রুট f x। এই ফর্মুলা দেখা দিয়ে আসছি না একটু আগে? জি ভাইয়া। ওইটাই আমরা অ্যাপ্লাই করবো এখন। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হাফ থাকবে, আর এটা মানে চলে আসবে 2 রুট এফ এক্স, মানে এই রুটের মধ্যে যেটা ছিল সেটা। বুঝছো কিনা এটা? এটা বুঝছো কিনা বলো? আমি জি বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবা। হ্যাঁ, একটু আগের পেজটা একটু দিন। কোন পেজটা? এর আগে না এটা? না ভাই, এটাই, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন এই অঙ্কটা করব, দেখি। ভাইয়া এই পেজগুলো কি পিডিএফ থাকে? পিডিএফ থাকে, কিন্তু পিডিএফটার সমস্যা হয় কিছু। এই হলুদ কালার ইউজ করলে পিডিএফটা দেখা যায় না, লাল আর সবুজ ইউজ করলে হয়। এটা সাদা হয়ে যায় তো বোর্ডটা পুরা, সমস্যা আছে কিছু। পিডিএফ চাইলে আমি দিতে পারবো, সমস্যা নেই, বাট হলুদ কালার দেখতে পারবো না। বুঝছি ভাইয়া। ওকে, তো এটা আমরা কিভাবে করবো? খুবই সিম্পলি ভাবে দেখো আমরা করে ফেলি। ফার্স্ট করবো এটা, দেখি তোমরা ধরতে পারো কিনা। উপরে আমি এটার অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাহলে হবে 5 + x, নিচে চলে আসবে √5² - x²। পরীক্ষা হলো এভাবেই ফার্স্ট হইতে হবে। তারপরে আমরা 5 ডিভাইডেড বাই √5² - x² দিলাম, প্লাস x ডিভাইডেড বাই √5² - x² দিলাম। এটা করলে চলে আসবে 5 sin ইনভার্স x/a, প্লাস এখানে চলে আসবে কত? x², তাহলে -2 দিব, এখানে -1/2 নিব, তাহলে এখানে -1/2 থাকলো, আর এখানে চলে আসবে 2 রুট এফ এক্স প্লাস সি। ক্লিয়ার কিনা বলো? এটা ঠিকই বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কথা বলে না? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখানে যদি x না থেকে ধরো যাও, এখানে যদি 5 না থেকে 2, 3, 4 যাই থাকতো, পারতা না? যে কোনো কিছু থাকলেই আমি ওই জন্য এ ধরে করে ফেলছি। হ্যাঁ, এ ধরে করে ফেলছি। ওকে, তারপরটা মনে হয় টাইপ 7 হবে নাকি? জি। এটাও খুবই বিখ্যাত একটা টাইপ, এটার পরীক্ষা আসে খুব বেশি। dx ডিভাইডেড বাই x⁴ মাইনাস x⁴ এরকম যদি কোনো অঙ্ক থাকে, এরকম অঙ্ক থাকলে z সমান সমান কত ধরবা? z ইকুয়াল টু ধরতে হবে x⁴, এটা যেহেতু 1 আছে 1 ডিভাইডেড বাই m ও n এর লসাগু। এটা একটু তোমার কাছে মনে হচ্ছে মনে রাখা কঠিন, তো বই আমাদের একটা অঙ্কই সব থেকে বেশি আসে, ওই অঙ্কটাই আমরা করাবো, ওই অঙ্কটাই বেশি ইম্পর্টেন্ট। m ও n এর লসাগু। দেখো আমরা একটা এক্সাম্পল করি। dx ডিভাইডেড বাই x⁴, বইটাই করাবো? আচ্ছা জানি না আমি বই কি আছে, আমি এটা দিচ্ছি। দেখো x⁴ মাইনাস x⁴ এটা দিলাম। এরকম যদি কখনো থাকে তাহলে আমাদের z সমান সমান কত ধরতে হবে? x⁴ 1 ডিভাইডেড বাই, দেখো m আর n এর লসাগু, এখানে m আর n এর মানটা কত? 2 আর 4, তাহলে 2 আর 4 এর লসাগু অর্থাৎ 4 ধরতে হবে। বুঝছো কিনা? জি ভাইয়া। এটা ধরলে অঙ্কটা হয়ে যাবে। আরেকবার বলবো? ওকে, এরকম যদি কোনো ফর্ম থাকে x⁴ 1/m - x⁴ এটাকে ধরলে আমরা z ইকুয়াল টু ধরবো কি? ধরবো x⁴ 1 বাই এই m আর n এর লসাগুটা ধরবো আমরা। হ্যাঁ, লসাগু।
তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কি করতেছে, z ইকুয়াল টু x টু দি পাওয়ার, এখানে কত বসবে তাহলে, এখানে m এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 4, তাহলে এখানে আমরা কত ধরবো, 2 ও 4 এর লসাগু এটা ধরবো, 2 ও 4 এর লসাগু যা হবে তাই ধরবো। তাহলে 2 আর 4 এর লসাগু কত, অবশ্যই 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, এটা ধরবো। এখানে ডিফারেন্সিয়েশন করা যাবে না, আগে কি করব, এই পাওয়ার 1/4 কে আউট করব, তারপরে ডিফারেন্সিয়েশন করব। এর আগের অঙ্কই যেমন এখানে রুট সহ ধরছিলাম, রুট কে আউট করছি, তারপর ডিফারেন্সিয়েশন করছি, এখানেও তাই 1/4 কে আউট করার জন্য z টু দি পাওয়ার 4 হবে, তাহলে এখানে চলে আসবে x, তাহলে এখানে চলে আসবে কত, 4z³ dz সমান সমান চলে আসবে dx। এখন মান বসায় দিবা। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো অঙ্কের মধ্যে এক জায়গায় মজা আছে। তো dx এর মান কত, dx এর মান হচ্ছে 4z³ dz ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ এর মান কত, এখান থেকে বলো তো দেখি x টু দি পাওয়ার হাফ এর মান কত চলে আসবে। z ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার 1/4 হয়, তাহলে এখানে হাফ বানানোর জন্য কি করতে হবে, দুই পাশে স্কয়ার করে দিতে হবে, z স্কয়ার করে দিতে হবে। তাহলে এখানে z স্কয়ার চলে আসবে, z স্কয়ার মাইনাস z। তাহলে আমরা কি করতে পারি দেখো, এই 4 কে আমি বাইরে নিয়ে আসলাম, একদম বাইরে টেনে নিয়ে আসলাম, আর z³ এখানে আছে, এই z³ কে আমরা z ইনটু z স্কয়ার লিখলাম, আর নিচে একটা z কমন নিলাম, এই z আউট হয়ে গেল। তাহলে আমার থাকলো কত, 4 ইনটু উপরে থাকলো z স্কয়ার, নিচে থাকলো z মাইনাস 1। এখন কি আমাকে কেউ বলতে পারবা এই অঙ্কটা কিভাবে করবা, এখন কেমনে করবা, কারো মাথায় কিছু আসে? বলো দেখি, কারো মাথায় কি কিছু আসতেছে? হ্যাঁ, জেড স্কোয়ার কে রেখে 1/z-1 ভাবে করলে হবে না? মানে বুঝি নাই, মানে z স্কয়ার কে লন রেখে দিব, z স্কয়ার কে কিভাবে রাখবো, মানে কি ইউভির ফর্মুলা নাকি তুমি কি চাচ্ছ, জেড তো ভ্যারিয়েবল, আমি তো ইন্টিগ্রেশন করতেছি জেড এর সাপেক্ষেই, তাহলে জেড তো ভ্যারিয়েবল, তো জি জেড ভাই, স্কয়ার কে রেখে ইউভির তো আমি কথা করতে পারবো না। বলছি। হ্যাঁ, হবে না, তুমি যেটা চিন্তা করছো এটা তো বুঝতে পারছো, যে তুমি যেটা বলছো এটা হবে না নাকি। জি ভাই, হবে না। তাইলে আমরা কিভাবে করব দেখো, এই কথা হচ্ছে এখানে ইউ বাই ভি পড়ছে, মানে দুইটা ফাংশন আসছে, তো দুইটা ফাংশন থাকলে তো আমি করতে পারবো না ভাই, যেকোনো একটা বানাইতে হবে। তো একটা বানাইতে হবে মানে কি, তাহলে যেকোনো একটাকে আউট করতে হবে, হয় জেড স্কোয়ার কে এখান থেকে আউট করবো, অথবা z-1 কে আউট করবো। তো জেড স্কোয়ার কে তো আউট করা সোজা না ভাই, কারণ জেড স্কোয়ার কে আউট করতে চাইলে কি করতে হবে, নিচে একটা জেড স্কোয়ার আনতে হবে, তো জেড স্কোয়ার তো আমি নিচে আনতে পারি না। তাহলে এখন টার্গেট হচ্ছে আমার এই z-1 কে আউট করা, আমার টার্গেট কি বলতো দেখি, z-1 কে আউট করা। তা আমি যদি কোনোভাবে উপরে একটা z-1 আনতে পারি, তাহলে সেটার এটা কাটা চলে যাবে। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে উপরে একটা z-1 কিভাবে আনা যায়, তুমি আমাকে একটু বলো এখন, উপরে আমি একটা z-1 কিভাবে আনতে পারি? কারণ মাথায় কি কিছু আসে, উপরে আমরা, z-1 সুন্দর, এখানে আমরা একটা -1 নেব একটা, হ্যাঁ, এই -1 যদি আমরা করি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা যখন অ্যাপ্লাই করব, তখন একটা চলে আসবে কত, z+1 ইনটু z-1 চলে আসবে, তখন z-1 আউট হয়ে যাবে। তো এই -1 আমি নিলাম কেন, এই z-1 কে আউট করার জন্য, কারণ উপরে একটা z-1 আসবে তাহলে। কিন্তু এই -1 তো ভাই আমার ইচ্ছা মতো নিলেই হবে না, এটাকে আউট করার জন্য আরেকটা +1 নিতে হবে। এখন দেখো কি হলো, এখন আমি কি করব, এই যে পুরা জিনিসটা এটার নিচে আমি এটাকে দিব, তাহলে z² - 1 কে আমি কি লিখতে পারি, z-1 ইনটু z+1 ডিভাইডেড বাই নিচে একটা z-1 দিলাম, মানে এটার নিচে এটাকে দিলাম, আবার 1 এর নিচে দিব এটাকে, অঙ্ক শেষ। তাহলে দেখো কত হলো 4, আর এখানে থাকলো কত, এই z-1 আউট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু z+1, আর এখানে থাকবে 1 ডিভাইডেড বাই z-1। কাজ হয়ে গেল। তাহলে কত আসছে দেখো, 4, z কে ইন্টিগ্রেশন করলে হয় z²/2, 1 কে ইন্টিগ্রেশন করলে হয় z, আর z-1 কে ইন্টিগ্রেশন করলে হয় ln z-1 প্লাস c। এটা বুঝছো কিনা আমাকে বলো, যেখানে z ইকুয়াল টু হচ্ছে x⁴ এটা কি ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তো আমরা আজকে টাইপ 7 পর্যন্ত করলাম, এই পর্যন্তই। তোমরা একটু মনে রাখবা, আমি যতগুলো অঙ্ক করাইছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, হ্যাঁ, বইয়ের বিখ্যাত বিখ্যাত অঙ্কগুলো আমি করাইছি, যেগুলো পরীক্ষায় খুব আসে। তোমরা সালে ওই যে কোশ্চেন গুলো দেখো, তাইলেই বুঝবা। ক্লিয়ার কিনা? ওকে, আমরা এর নেক্সট ক্লাসে, এর পরের ক্লাসে অবশ্যই, আজকে আমরা বীজগাণিতিক করলাম, তো এর পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আমি আগেই বলে দিচ্ছি,
এক্সপোনেনশিয়াল ফাংশন, দ্যাট মিনস ই রিলেটেড যেগুলো আছে এগুলো আমরা করব নেক্সট দিনে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোনেনশিয়াল থেকে 12টা অঙ্ক আমি করাবো একটা টাইপের, এই 12টা অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্ক বুয়েট পরীক্ষায় পাবা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, বুয়েট পরীক্ষায় পাবা, এটা সবসময় আসে বুয়েট পরীক্ষায়, বুয়েট পরীক্ষায় পাবা। এবং অন্যান্য ভর্তি পরীক্ষা যখন তুমি দিবা তখন দেখবা যে সালের তোমার এইচএসসি পরীক্ষা তো আসেই, দেখলেই বুঝবা আমি কোন অঙ্কগুলোর কথা বলতেছি। তোমার এইচএসসি পরীক্ষায় তো আসবেই, আর ভর্তি পরীক্ষায় তুমি যদি 5 জায়গায় পরীক্ষা দাও 4 জায়গায় পাবা, ওই 12টার মধ্যে থেকে একটা। বুঝছো কিনা? এক্সপোনেনশিয়ালটা আমরা নেক্সট দিনে করব। তো ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো কথা হলো যে আজকে ক্লাস কেমন লাগছে বলো? আচ্ছা ভাইয়া, বলো। এই যে এখানে আমরা ব্যালেন্স যখন করলাম z² - 1, ওখানে কি z × z - 1 দিয়ে করা যেত? এই যে মানে এখানে এখানে এই জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে তুমি এখানে লিখতে চাচ্ছ কি, এই যে উপরে ছিল জেড স্কোয়ার, নিচে ছিল z-1, তুমি কি করতে চাচ্ছ, উপরে লিখতে চাচ্ছ ভাইয়া z × z-1 লিখতে চাচ্ছ, তাই না? তাহলে এটা মানে কি, তাহলে প্লাস জেড তোমাকে আবার একটা নিতে হবে এক্সট্রা করে, কারণ এখানে মাইনাস জেড হয়ে গেছে, আবার প্লাস জেড করতে হবে। আমার আমার কথা বোঝো নাই? জি। তাহলে আবার কি করতে হবে দেখো, এখানে তাহলে তুমি যদি এটা করতা তাহলে কি হবে, পরের লাইনে যা কি হবে, এটা আর এটা কাটা চলে যাবে, জেড থাকবে, আবার এখানে চলে আসবে কত, z/z-1 চলে আসবে আবার নিচে, তাই না? পরে আবারও ওই যে ওই রুলটা ইউজ করতে হবে, উপরে আবার -1 করতে হবে, আবার +1 করতে হবে, হ্যাঁ 2বার করতে হবে আর কি, আচ্ছা, জি। বুঝো নাই? 2বার করতে হবে, কিন্তু আমরা এটা একবারই করে ফেলছি। যাই হোক, ওকে। তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। নেক্সট দিন এক্সপোনেনশিয়াল করবো। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের ফ্রি ক্লাস নিতেছি, আমি পেইড কোর্সও পড়াই, ঠিক আছে? তোমাদের একটা নতুন পেইড কোর্স আমি শুরু করব। পেইড কোর্সের সিস্টেমটা হবে হচ্ছে তোমার মানে কোর্স মানে চ্যাপ্টার ভিত্তিক, হ্যাঁ আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। তো আমি মোটামুটি নেক্সট ফ্রাইডে থেকে আমি একটা চ্যাপ্টারের উপর ক্লাস শুরু করব, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। ওকে, স্থিতিবিদ্যার আমরা ক্লাস শুরু করব। স্থিতিবিদ্যার তোমরা জানো 3টা চ্যাপ্টার আছে টোটাল, এই পুরা কোর্সটা আমরা স্থিতিবিদ্যার মধ্যে করাই দেবো, মানে স্থিতিবিদ্যাতে যা আছে একদম তোমার এইচএসসির জন্য যতটুকু লাগবে উইথ তোমার ভর্তি পরীক্ষার জন্য যতটুকু লাগবে। কারণ তোমাদেরকে মনে হয় বলেই দিছে, আমি 2 দিন আগেও দেখছি যে হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারগুলো এখন শর্ট চ্যাপ্টার যেটা দিছে, হ্যাঁ সেই চ্যাপ্টারগুলোর উপরই মনে হয় অ্যাডমিশন নেওয়ার ট্রাই করবে ওরা, যেটা বলছে আর কি। এটা এখনো শিওর হয় না, মানে ইয়া হয় নাই, কি বলে তোমার ঘোষণা হয় নাই সরকারি ভাবে, বাট এটা হতে পারে। তো তুমি এখন কথা হচ্ছে, তুমি এখন যে চ্যাপ্টারগুলো পড়বা, তোমার যে হাফ হাফ করে চ্যাপ্টারগুলো দিছে, আমার কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলো তুমি এমন ভাবে পড়বা যেন তোমার এইচএসসি পার হয়ে যায়, ভর্তি পরীক্ষাও পার হয়ে যায়, কারণ তোমার হাতে টাইম আছে। 5টা চ্যাপ্টার, মানে ফিজিক্সে সাপোজ 10টা করে দিছে, ম্যাথেরও মনে হয় দেখলাম 5 10টা চ্যাপ্টার করে দিছে। এই 10টা চ্যাপ্টার তুমি কেন পড়বা না, মানে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব পড়তে হবে। এই 5টা চ্যাপ্টারে এমন ভাবে প্রিপারেশন নিবা যেন তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত আর কিছু না লাগে। কারণ আলটিমেটলি কিন্তু তুমি এখন ভর্তি পরীক্ষার পড়াই পড়তা, যদি করোনা না থাকতো, এপ্রিলে পরীক্ষা হইতো, এতদিনে তোমাদের দেখতে যে পরীক্ষা সব শেষ হয়ে যেত, প্র্যাকটিক্যাল গুলো বাকি থাকতো, তো অ্যাডমিশনের জন্য দৌড়ানো লাগতো। তো আমার কথা হচ্ছে এটাই, যে তুমি এখন যা পড়বা প্লিজ, এটা আমার কথা মানে অন্যভাবে নিও না, একদম সত্যি কথা, এটা 2 দিন পরে বুঝবা যদি এটা না করো, যে এখন যেটা পড়বা একদম মানে খুব পারফেক্টলি পড়বা আর কি, হ্যাঁ একদম ভর্তি পরীক্ষা যেন কভার হয়ে যায় এভাবে পড়বা। তো আমরা এই স্থিতিবিদ্যা যেটা শুরু করব, এটা হচ্ছে আমি একদম রিটেন ফরম্যাটটার সাথে সাথে বলে দিব, পাশাপাশি আমি এমসিকিউ ফরম্যাটটাও বলে দিব। এবং এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আশা করি আমার মোটামুটি আমি যে কটা লেকচারই দিই না কেন, এই ক্লাসগুলো করার পরে তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো আমরা এই স্থিতিবিদ্যা কোর্সে যারা ভর্তি হবা তারা আমার সাথে অবশ্যই শুক্রবারের আগে যোগাযোগ করবা, হ্যাঁ ঠিক আছে? আমার সাথে তোমরা এই যে তোমার কি বলে ইয়াতে যোগাযোগ করতে পারো, হচ্ছে মেসেঞ্জারে তো যোগাযোগ হয় তোমাদের সাথে, আমাকে নক দিতে পারো। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা নতুন পেজ খুলছি, আমাদের ফেসবুক গ্রুপ যেটা, হ্যাঁ এটার নামও যা, ফেসবুক গ্রুপ বলো না কেন, তারপরে হচ্ছে পেজ বলো না কেন, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল বলো না কেন, সবগুলোর একই নাম ইউটিউব চ্যানেল। আমি সবগুলোর লিঙ্কই দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ সবগুলোর একই নাম, সেটা হচ্ছে ম্যাথ লাভার্স বিডি। তোমরা এই গ্রুপে অবশ্যই জয়েন করবা। আর ভিডিও, এগুলো নতুন গ্রুপ তো একদম, তো আমি ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করতেছি এগুলোতে, এগুলোর অবশ্যই এগুলা এই গ্রুপে জয়েন করবা, লাইক টেক দিবা আর কি, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা ক্লাসগুলো যদি ভালো লাগে। আর অবশ্যই আমরা কি করব, নেক্সট সানডে থেকে আমরা নেক্সট ফ্রাইডে থেকে আমরা শুরু করব স্থিতিবিদ্যা ক্লাস, স্থিতিবিদ্যা পেইড কোর্স। ওকে, এটা আমরা স্টার্ট করব। তো তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে তোমরা অবশ্যই এটা কথাটা একটু পৌঁছায় দিও, এই তোমাদের কাছে চাওয়া, এছাড়া আর কিছুই না। আর ইন্টিগ্রেশন তো আমরা শুরু করছি, ইন্টিগ্রেশন আমরা ফ্রি ক্লাস দিয়ে ইনশাআল্লাহ শেষ করব, হ্যাঁ টেনশন নিও না। স্থিতিবিদ্যা আমরা পুরোটা শেষ করব নেক্সট ফ্রাইডে থেকে ক্লাস, এটা পেইড কোর্স। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই পেইড কোর্সটা কি অন্য মানে চ্যাপ্টার গুলোর উপর নেওয়া হবে না? আমি সবগুলো আস্তে আস্তে শেষ করব,
ঠিক আছে, আপাতত স্থিতিবিদ্যা শুরু করতেছি, তারপরে আমরা একসাথে যদি স্টুডেন্টের চাহিদা থাকে তাহলে আমরা অন্য চ্যাপ্টার গুলো দেবো। হ্যাঁ ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করতেছি, আমরা সবগুলো ইনশাল্লাহ শেষ করবো। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, তোমাদের সিলেবাসে যা আছে পুরো সিলেবাস আমি কভার করে দিব, টেনশন নিও না। হ্যাঁ জি ভাইয়া। ওকে ওকে, তো আর ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আর কেউ কিছু বলবা? জি না ভাইয়া, রিয়াদ কিছু বলতে চাও? জি না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইন্টিগ্রেশন ক্লাস কেমন লাগতেছে তোমাদের একটু বলো তোমাকে। জি ভাইয়া, আজকে আমি সেকেন্ড ক্লাস মানে ফার্স্ট ক্লাস করতেছি তো, তাও অনেকটাই বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি আগের ক্লাসটা main- করো নাই? ওকে ওকে, আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবা, আমি ভিডিও দিয়ে দিব। হ্যাঁ ভিডিও একটু পরে আপলোড দিচ্ছি। তারপরে ইয়ে করে হ্যাঁ ওকে ওকে অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাইয়া, বই থেকে যখন ম্যাথ গুলো করবো তখন কি টাইপ ওয়াইজ আলাদা করে করবো নাকি একসাথে করবো? একসাথে করলে তো তোমার মনে থাকবে না, একসাথে করলে তুমি মনে রাখতে পারবে না যে কোন ম্যাথে কোন টাইপ, বুঝো নাই? আচ্ছা, কিন্তু ইন্টিগ্রেশনটা টাইপ ধরে ধরে করাই ভালো। বই দেখে আমি আইডেন্টিফাই করতে পারি না কোনটা কোন টাইপের। আপাতত আজকে করো না, আজকে ইন্টিগ্রেশন আগেই করো না, আমি আরো 2টা লেকচার নেই, তারপরে তুমি বই স্টার্ট করো, দেখবা যে বইয়ের অঙ্ক পানি লাগতেছে। আপাতত আমি যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলো 2-3 বার করে বাসায় বসে বসে করো, সেম ম্যাথই 2-3 বার করে করে করো, নিজে নিজে 2-1টা অঙ্ক বানায় বানায় করো। 2বার করলে তুমি বুঝতে পারবে আমি কোন টাইপের ম্যাথ তোমাকে করাইছি। হ্যাঁ আর 2টা লেকচার নেই, এক্সপোনেনশিয়াল আর ত্রিকোণমিতি তারপরে করাবো, এই 2টা করার পরে দেখবা তোমার কাছে পুরো ইন্টিগ্রেশন পানি লাগতেছে। আচ্ছা জি, থ্যাংক ইউ। ঠিক আছে।